আশা করি তোমরা সকলেই জানো যে আগামীকাল আমার জন্মদিন। আগে জানিবই কি মহারাজ, আর তাই আজকেই আপনাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। ওং জন্মদিনং শুভং স্থিতি হয়ং কাজকর্মং সুস্থ হয়ং দূর হয়ং চিন্তাং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আচ্ছা, ওই অং বং চং ছেড়ে সোজা বাংলায় বলুন না রাজপণ্ডিত, তাহলে বুঝতে কিছুটা সুবিধে হয় আর কি। তুমি অতি মূর্খং, তাই কি করেন বুঝিবেন দেবং ভাষং। হ্যাঁ, এবার কাজের কথায় আসি। তোমরা সকলেই জানো যে প্রতি বছর আমার জন্মদিনে আমি তোমাদের কিছু উপহার দিয়ে থাকি। সে তো জানি মহারাজ। তো কাল যেহেতু রাজসভা বন্ধ, তাই আজই আমি তোমাদের সকলকে সেই উপহার দেব। মহারাজের জয় হোক। জয় হোক। তা সকলের আগে সভা কবি এসো। তুমি কবি, তাই এই নাও সোনার নিব লাগানো একটা রূপোর কলম। এবার বিজ্ঞানী এগিয়ে এসো, এগিয়ে এসো। এই নাও একটা অনুবীক্ষণ যন্ত্র। এবার সেনাপতি তুমি এগিয়ে এসো। এই নাও সোনার হাতল সমেত রূপোর ছোট্ট একটা তলোয়ার। তুমি তো সারাক্ষণ ঢাল তলোয়ার নিয়ে থাকো, তাই এটা একটা প্রতীকী উপহার। এমন উপহার পেয়ে আমি ধন্য মহারাজ। এবার রাজ যদি সে এগিয়ে এসো। তুমি জ্যোতিষী, তাই এই পঞ্জিকাটা সর্বদা কাছে রাখবে। শুধু একটা পঞ্জিকা? কেন, ক্ষতি কি? মহারাজ তো প্রত্যেককেই তার কাজের জিনিস উপহার দিচ্ছেন, আর গণনা করতে গেলে পঞ্জিকা লাগবেই, তাই না রাজ্যোতিষী? তুমি থামো তো। আমি কিছু পাবো না মহারাজ। অবশ্যই পাবে। এই নাও তোমার জল পাত্র। তা আমার জলপাত্র? কেন, অসুবিধে কোথায়? সারাক্ষণ অংবংচং করবেন আর তামার জলপাত্রে জল ঢালবেন। মূর্খ। মন্ত্রী নতুন এসেছে, তাই ওকে এখন কিছু দিচ্ছি না। আগে ওর কাজকর্ম দেখি, তারপর না হয় সামনের বছর দেব। কি মন্ত্রী, অসুবিধে নেই তো? অসুবিধে আর কোথায়, এদিক দিয়ে না হয় ওদিক দিয়ে আমি ঠিক পুষিয়ে নেব। না মহারাজ, কোনো অসুবিধে নেই। আসলে আমি মনে করি আপনার অন্তরের ভালোবাসাটাই আমার কাছে শ্রেষ্ঠ উপহার। বাহ বাহ বাহ, বড় ভালো কথা শোনালে হে। অন্তরের ভালোবাসা। আসলে ওনার নাম তো ভগবান, তাই অন্তরের ভালোবাসা ওর মতো আর কে বুঝবে, তাই না নতুন মন্ত্রী মশাই? তুমি বড্ড পেরেছ গোপাল, সুযোগ পেলে তোমায় দেখে নেব। গোপাল, এবার তুমি এগিয়ে এসো। এই নাও। এটা কি মহারাজ? কেন বুঝতে পারছো না? এটা একটা টুপি, যেটা তুমি যখন তখন সকলকে পরিয়ে থাকো। মহারাজ, শেষে আপনি কি না বেছে বেছে আমাকেই টুপি দিলেন? আরে এতে খারাপের কি আছে? একবার ভেবে দেখো, তোমার মাথার ভেতর কত বুদ্ধি, অথচ মাথায় চুল নেই। চড়া রোদে তোমার মাথার ভেতরের বুদ্ধি যাতে শুকিয়ে না যায়, তাই তো এই টুপি। এখন থেকে সর্বদা এটা পরে থাকবে, বুঝলে? সর্বদং টুপি পরিতং রক্ষা করং আপনং বুদ্ধি। আচ্ছা, ঠিক আছে, আজ তো টুপি দিলেন,
তবে আমার নামও গোপাল ভাঁড়। এই টুপি কিভাবে ঘুরিয়ে পড়াতে হয় সেটা আমারও ভালোভাবে জানা আছে। বুঝলে রানী, উপহার হাতে পেয়ে না গোপালের মুখের সে যা অবস্থা হলো, দেখলে না তো তুমিও তাহলে হেসে ফেলতে। অনেকদিন বাদে বুঝলে জুৎসই ভাবে গোপালের পেছনে লাগতে পেরে আজ আমি বড় আনন্দ পেয়েছি। গোপালকে জব্দ করে আনন্দ পেয়েছেন, ভালো কথা, কিন্তু ওকে চেনেন তো মহারাজ? দেখবেন একদিন না একদিন ও ঠিক আপনাকে পাল্টা দেবে, তখন সেটা সামলাতে পারবেন তো? আসলে রানী, গোপালের বুদ্ধির কাছে হেরেও মজা, তাই তো মাঝে মধ্যে ওকে রাগিয়ে দিয়ে ওর ভেতরের বুদ্ধিটাকে আমি উস্কে দিতে চাই। সে আপনি যাই বলুন না মহারাজ, জন্মদিনের উপহার নিয়ে গোপালের সঙ্গে এমন রসিকতা করা আপনার যে একেবারেই উচিত হয়নি, এই আমি বলে দিলাম। এই দেখো কাণ্ড, বুড়ো বয়সে ভীমরতি দেখো, দিনে দুপুরে মাথায় কিনা টুপি পরে এলো। কি করব গিন্নি, মহারাজ তার জন্মদিনে এই টুপিটা উপহার দিয়ে বললেন মাথায় পড়ে থাকতে। আমার মাথায় যে অনুপাতে বুদ্ধি সেই অনুপাতে চুল নেই। হায় আমার কপাল, মহারাজ বললেন আর তুমি অমনি টুপি মাথায় দিয়ে নাচতে নাচতে চলে এলে। বুঝতে কি আর পারিনি গিন্নি, সবই বুঝতে পেরেছি গো, শুধু একটা সুযোগ আসতে দাও, এমন ঠকান ঠকাবো না মহারাজকে। না না, নতুন মন্ত্রীমশাই, গোপাল বড্ড বেড়েছে, সারাক্ষণই মুখে চ্যাটাং চ্যাটাং কথা। আর তার উপযুক্ত উত্তরও তো আজ পেয়েছো। সর্বসমক্ষে মহারাজ আর গোপালকে যা নাস্তানাবুদ করে ছেড়েছেন না। না না না, শুধু নাস্তা নাবুদ দেখে আমাদের সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না, তাই এমন কিছু একটা করতে হবে যাতে করে গোপাল একেবারে ল্যাজে গোবরে হয়ে এই কৃষ্ণনগর ছেড়ে পালাতে বাধ্য হয়। ঠিক আছে, তাই হবে। গোপালের এমন অবস্থা করব যাতে গোপালের এই চ্যাটাং চ্যাটাং কথা চিরকালের জন্য স্তব্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আমাকে আজকের দিনটা ভাবতে দাও, কাল রাত সবাই গিয়ে মহারাজের সামনেই সব বলবো। এখন তোমরা এসো। হ্যাঁ, বাহ 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 গোপাল, টুপিতে কিন্তু তোমায় মানিয়েছে বেশ। সে তো মানাবেই মহারাজ, তবে টুপি মাথায় দিয়ে বেশ একটা বুদ্ধিরও জোর পাচ্ছি মহারাজ। বটে, মনে হচ্ছে আপনার কথাই ঠিক, রোদের তাতে আমার বুদ্ধি আর শুকিয়ে যাচ্ছে না। হেসে নিন, হেসে নিন, যেমন ইচ্ছে হেসে নিন, তবে আপনার মাথায় অদৃশ্য এক টুপি পরিয়ে দেবার সময় আমারও আসবে। মহারাজ, এই রঙ্গরসিকতা ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। সেদিন আপনি আমার কাজকর্ম দেখবেন বলেছিলেন না, তাই আমি একটা অভিনব কাজের কথা ভেবেছি। অভিনব কাজ? বেশ বেশ, বলো শুনি। মহারাজ, আমি ভেবে দেখলাম যে আমাদের রাজ্যে গৃহপালিত পশু মানে গবাদি পশু কত আছে তার সংখ্যা কিন্তু আমরা কেউ জানি না। ঠিক কথাই বলেছ তুমি। সত্যি তো, আমার রাজ্যে কত গবাদি পশু আছে তার তো কোনো পরিসংখ্যানই নেই। আপনার অনুমতি পেলে সেই কাজটাই শুরু করতে চাই আমি। আচ্ছা মন্ত্রী, একটা কথা, এই পরিসংখ্যান আমাদের কোন কাজে লাগবে বলো তো? হে কি বলছেন মহারাজ, একটা রাজ্য কতটা সমৃদ্ধশালী সেটা তার গবাদি পশুর সংখ্যা দিয়েই তো বোঝা যায়। স্মরণ করে দেখুন, পুরাকালে কিন্তু এই গবাদি পশুর সংখ্যা বিচার করেই একটা দেশের আর্থিক আর সামাজিক অবস্থার কথা বোঝা যেত। হ্যাঁ, তাহলে মন্ত্রী, গবাদি পশুর সংখ্যা জানার জন্য কি করতে চাও তুমি? আদমশুমারি মহারাজ। হ্যাঁ, গবাদি পশুর আদমশুমারি?
হ্যাঁ মহারাজ, ঘরে ঘরে গিয়ে লোকগণনা করে মানুষের যেমন আদমশুমারি হয়, তেমনি ঘরে ঘরে গিয়ে আমাদের গবাদি পশুর আদমশুমারি করতে হবে। হ্যাঁ, আর একবার এটা করে ফেলতে পারলেই জানা যাবে এই কৃষ্ণনগরে গবাদি পশুর সংখ্যা কত। বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালো হবে। তা কে করবে এই কাজ? অনুমতি পেলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষীকে নিয়ে আমি নিজেই শুরু করে দিতে পারি। তাহলে তাই দাও। কিন্তু মহারাজ, এই কাজের জন্য কিছু তো খরচ হবে। খরচ? খরচের জন্য ভয় পাই না। তা বলো বলো তো, কত খরচ হতে পারে? আগে মহারাজ, ওই বাইরের লোককে দিয়ে করাতে গেলে অনেক বেশি খরচ হতো, কিন্তু যেহেতু আমরাই করব তাই খরচ অনেক কম হবে। তাও বলো, মানে কত পড়বে? আগে 1000 স্বর্ণ মুদ্রা দিলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবে। খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নাও। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। এই নাও তোমাদের পাওনা। কত আছে এতে? ওই তো 1000-এর অর্ধেক 500 আমি রেখেছি, আর বাকি 500 দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, আপনার বুদ্ধির দৌলতে আমাদের তো কিছু প্রাপ্তিযোগ ঘটলো, কিন্তু গোপালের ব্যবস্থার কথা কিছু কি ভেবেছেন? ভেবেছি বই কি, জব্বর এক উপায় ভেবেছি। বাহ 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 বাহ, সে তো খুব ভালো কথা। হতচ্ছাড়াটা যদি আর কৃষ্ণনগরে না থাকে, তাহলেই আমাদের প্রত্যেকের হাড় জুড়োয়। কি ব্যাপার, ভগবান, রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী এখনো সভায় এসে পৌঁছয়নি কেন? মনে হয় উহারা করিয়াছে শুরু, একটি একটি করে গুনিতেছে গরু। কি গো মন্ত্রী, গরু গুনে এলে বুঝি? সে তো গুনবেনি। আসলে নিজের সমগোত্রীয়দের গুনার মধ্যে কত আনন্দ বলুন। বলো বলো, যা ইচ্ছে বলো। জানো না তো বাছাধন, এরপর তোমায় কি পেঁচে ফেলবো। মহারাজ, ওই গবাদি পশু গুনতে গুনতে আরো একটা কাজের কথা মাথায় এলো। বাবা, আবার কাজের কথা? আগে মহারাজ, ভেবে দেখলাম গবাদি পশুর সাথে সাথে আমাদের কাকের আদমশুমারি করলে কেমন হয়। হ্যাঁ, কাকের আদমশুমারি? হ্যাঁ মহারাজ, গুনে দেখতে হবে যে এ রাজ্যে কাকের সংখ্যা কত। আচ্ছা, এই কাকের আদমশুমারি করে কি আবার লাভ হবে বলো তো? আগে কোন রাজ্যের কাকের সংখ্যা দিয়েই সেই রাজ্যের মানুষের মন ও ধনের অবস্থার কথা বোঝা যায়। কিরকম কিরকম? ধরুন একটা রাজ্যে কাকের সংখ্যা অনেক, তাহলে এর থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? বোঝা যায় যে সে রাজ্যের কাকেরা পেট ভরে খেতে পায়, মানে রাজ্যের মানুষ তাদের খেতে দেয়। ঠিক ঠিক, একেবারে ঠিক। আর মানুষ খেতে দেয় কখন? যখন তাদের হেঁসেলে খাবারের কোনো অভাব থাকে না। একেবারে ঠিক। তাই কৃষ্ণনগরের কাকের সংখ্যা গণনা করে বোঝা যেতে পারে যে এ রাজ্যের সাধারণ মানুষের হেঁসেলের হাল হকিকত কি। বাহ বাহ বাহ, বড় ভালো চিন্তা ভাবনা। তাহলে আর দেরি না করে কাল থেকেই কাজ শুরু করে দাও। করে তো দেওয়াই যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এই কাজটা করবে কে? তাই তো, কে করবে কে করবে? আমরাই করে ফেলতে পারতাম, কিন্তু ওই যে গবাদি পশু নিয়ে আমরা ব্যস্ত। তাহলে আমার মনে হয় এই কাজটা গোপালকে দিয়ে ভালোই হবে। আসলে সে অবধি দেখছি যে গোপালের কোনো কাজই নেই, তাই গোপালেরও একটা কাজ হবে, আর আমাদের কাক গণনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ গোপাল, তাহলে কাল থেকে তুমি কাক গণনার কাজে লেগে পড়ো। কি গোপাল, রাজি তো? এর মধ্যে আমার একটা শর্ত আছে। গোপাল যদি ঠিকঠাক কাক গুনে ফেলতে পারে তাহলে ওকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে, আর যদি না গুনতে পারে তাহলে কাকেশ্বর কুচকুচে উপাধি দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করা হবে। বুঝতে পেরেছি, কৌশল করে আমাকে জব্দ করার চেষ্টা। ঠিক আছে, আমিও দেখব কে কাকে জব্দ করে। আমি রাজি মহারাজ।
তবে আমারও দুটো শর্ত আছে। যেমন? এই কাজের জন্যে আমাকে 2000 স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দিতে হবে। কেন কেন? আমরা যেখানে 1000-এ করছি তুমি সেখানে 2000 চাইছো কেন? আপনাদের কাজ ঘরে ঘরে গিয়ে গরু গোনা, আর আমার কাজ মাঠে ঘাটে দৌড়ে গাছে চড়ে কাক গোনা। কাজটা যেহেতু খুবই পরিশ্রমের, তাই পারিশ্রমিকও দ্বিগুণ। ঠিক আছে, ঠিক আছে, 2000ই পাবে। এবার তোমার দ্বিতীয় শর্ত বলো। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে 1 মাস সবেতন ছুটি দিতে হবে। এই 1 মাস আমি কি করছি কি না করছি তার জবাবদিহি কিন্তু আমি কাউকে দেব না। তবে ঠিক 1 মাস বাদে আমি রাজসভায় এসে বলে দেব এই রাজ্যে ঠিক কটা কাক আছে। আর যদি না বলতে পারো? ওই তো আপনার দেওয়া শর্ত অনুযায়ী কাকেশ্বর কুচকুচি উপাধি নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। তবে মহারাজ, পারিশ্রমিকটা কিন্তু আজকেই চাই। ঠিক আছে, খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। গিন্নি, দেখে যাও কি এনেছি। ও মা গো, এই কোথায় যাব গো? বুড়ো আজ হাতে মস্ত বড় মাছ ঝুলিয়ে সাত তাড়াতাড়ি রাজবাড়ি থেকে চলে এলো যে। যাও তাড়াতাড়ি মাছটাকে কেটে বেচে রেঁধে ফেলো। এই তোমার কি হয়েছে বলো তো? মহারাজ আমাকে সবেতন 1 মাস ছুটি দিলেন, আর সেই সঙ্গে 2000 স্বর্ণ মুদ্রা। ওরে বাবা, এ কি শোনাচ্ছ গো? মহারাজ এসব করতে গেলেন কেন? মহারাজ বললেন, গোপাল, সারা জীবন অনেক মাথার পরিশ্রম করেছো, তাই এবার মাথা থেকে টুপি খুলে কটা দিন ভালো করে খাও দাও আর আরাম করো। ও তাই? শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে গো। এই দাও 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 দাও, মাছটা দাও, এক্ষুনি কেটে রেঁধে ফেলি। দাও 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 দাও। আচ্ছা মন্ত্রী মশাই, বেশ কটা দিন তো কেটে গেল, আমরা তো গরু গুনে যাচ্ছি। আচ্ছা, গোপাল কি কাক গুনছে? বটার ঘটাকে ওর উপর চৌকিদারি করতে লাগিয়েছি। আমি শুধু সেই দিনটারই প্রতীক্ষায় আছি, গোপাল যেদিন মাথা নিচু করে কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে। ওর সব চ্যাটাং চ্যাটাং কথার জবাব সেই দিন দেবো, এই আমি বলে রাখলাম। এতদিন রাজসভায় বুদ্ধি বেচে ভাতের জোগাড় করে এসেছি, আজ ডিম বেচে পেটের ব্যবস্থা করব। তাহলে আজ থেকে তুমি ডিমওয়ালা বলতে পারিস। মহারাজ তোমার থেকে সব ডিম কিনে নেবেন বুঝি? দেখি। আমি চলি রে। মহারাজ, আজই তো গোপালের 1 মাস পূর্ণ হচ্ছে, তা গোপাল আজ আসবে তো? আসবে কি বলছেন মন্ত্রী মশাই? গোপাল এসে গেছে। তা গোপাল, এবার সকলের সামনে বলো তো, আমাদের কৃষ্ণনগরে ঠিক কটা কাক আছে? সেখানেই তো কিঞ্চিত সমস্যা হয়েছে মহারাজ। হ্যাঁ, কিসের সমস্যা? কাক তো গুনে ফেলেছি, কিন্তু সমস্যা হচ্ছে ডিম নেই। আমি গাছে গাছে উঠে সব কাকের বাসা থেকে এই ডিমগুলো নিয়ে এসেছি। এতে আর সমস্যা কি? কাকের সংখ্যার সঙ্গে ডিমের সংখ্যা যোগ করে ফেলো, ব্যাস, তাহলেই পেয়ে যাবে প্রকৃত সংখ্যা। আপনার মুন্ডু আর আমার মাথা। মানে কি রে বাবা, এত জানেন আর এটা জানেন না যে কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে যায়? হ্যাঁ নয় হ্যাঁ, এই নিন ডিমের ছুরি, আর এর থেকে বেছে বলে দিন কোনগুলো কাকের আর কোনগুলো কোকিলের। ব্যাস, তাহলে আমিও বলে দিতে পারি এই রাজ্যের আসল কাকের সংখ্যা। গোপাল একটা মোক্ষম চাল চেলেছে দেখছি। কি হে মন্ত্রী, এবার ডিম দেখে বলে দাও কোনটা কাকের আর কোনটা কোকিলের। ইয়ে মানে এটা কি করে সম্ভব?
ডিম দেখে কি বলা যায় নাকি? হুম, এসব বললে তো হবে না। আপনি মন্ত্রী, মাথা ভর্তি কত বুদ্ধি আপনার। ঠিক আছে, আপনি না পারলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী বলে দিক। অসম্ভব। না না, আমি পারবো না। তাহলে চুক্তি শেষ। ডিমের ঝুড়ি নিয়ে আমি বাড়ি চললাম। কাল থেকে আবার নিয়মিত রাজসভা আলো করতে আসবো, তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবে বই কি, আসবে বই কি। ভাই ডিমওয়ালা, তোমার কাছ থেকে 150 ডিম নিয়েছিলাম, 25টা রেখে বাকিগুলো ফেরত দিচ্ছি। মা, মহারাজ যে, আসুন আসুন আসুন। গোপাল, ডিমগুলো তাহলে কাক কিংবা কোকিলের নয়? অবশ্যই নয় মহারাজ। আচ্ছা, এই ভারী চেহারা নিয়ে আমি কি করে গাছে উঠলাম, এই কথাটা একবারের জন্যও আপনার মাথায় এলো না? তার মানে তুমি আমায় ঠকিয়েছো? না 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 না, ঠকিয়েছি বলছেন কেন মহারাজ? তার চাইতে বলুন, বুদ্ধির মার প্যাঁচে আপনিও নতুন মন্ত্রী আমার কাছে হেরে গেছেন। কি বলেছিলাম, গোপালকে জব্দ করা অত সহজ নয়। দিল তো গোপাল বাংলা টুপির বদলে সাহেবদের হ্যাট পরিয়ে। ঠিক আছে, এবার না হয় তুমি পার পেয়ে গেলে, কিন্তু পরের বার? পরের বার না হয় পরেই দেখা যাবে। তা গরিবের বাড়িতে একবার এসেই যখন পড়েছেন, তখন কাক কোকিলের ডিম থুড়ি, হাঁসের ডিমের ঝাল দিয়ে 4টি ভাত খেয়ে যান। আপনার বৌমা কিন্তু ফাটিয়ে ডিমের ঝাল রাঁধে। হ্যাঁ, হাঁসের ডিমের ঝাল? ওরে বাবা, এর কেমন জ্বর এলো রে, সব উড়িয়ে নিয়ে চলে গেল। মাথা বাঁচাবো আর না ঘরের জিনিসপত্র বাঁচাবো, আরে কোনটা ছেড়ে কোনটা বাঁচাই এই বুঝতে পারছি না। উফ, আমাদের সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ব্যাপার কি মহারাজ, আপনি এরকম মুখ ভার করে বসে আছেন কেন? তা মুখ ভার করে থাকবো না তো কি আনন্দে দুহাত তুলে নিচে বেড়াবো? আপনি কি তবে মহারাজ কয়েকদিন আগে হয়ে যাওয়া ওই ঝড় ঝঞ্ঝায় পূব গায়ের ক্ষয়ক্ষতি নিয়ে ভাবছেন? একদম ঠিক, ওই চিন্তাতেই আমার মনটা আনচান আনচান করছে। তবে মহারাজ, এরকম কোনো চিন্তা নেই যার সমাধান নেই, তাই সবাই মিলে হাত লাগালে সবকিছুই সামলে ফেলা যাবে। বলছো তার মানে পূব গাঁয়ের প্রজাদের মুখে আবার হাসি ফোটানো যাবে? আপনি বলছেন যখন তখন না হয় চেষ্টা করা যেতে পারে, তবে কার কার মুখে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো কাকে ছেড়ে কার কথা ভাববেন? আবার আবার তুমি ফোড়ন কাটছো। ভাবলে একজন দুজন নয়, সবার কথাই ভাবতে হবে। আগে আপনার মতো প্রজাদরদি রাজা থাকতে প্রজারা কেন কষ্টে থাকবে মহারাজ? আপনি তাড়াতাড়ি ওখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন। শুনলাম ফসলেরও বিশাল ক্ষতি হয়েছে ওই পূব গায়ে, সেটাও তো খোঁজ নিয়ে দেখতে হবে। আমার তো মনে হয় শস্যের যা ক্ষতি হয়েছে তাতে এবারের মতো ওখানকার প্রজাদের খাজনা মকুব করে দিলেই ভালো হয়। অতি উত্তম প্রস্তাব। তবে ওই ত্রাণ বিলির ব্যাপারে একজন কাউকে তো দায়িত্ব নিতে হবে। তা গোপাল যখন ভাবনা চিন্তা করছে, তখন গোপালই না হয়। না না, এ কি বলছেন মহারাজ? গোপালের কাজ হলো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বের করা, রোদে জলে ঘুরে ত্রাণ বিলি করা ওর কি মানায়? সেই কাজের জন্যে ছাই ফেলতে ভাঙাগুলো এই আমি যখন আছি তখন আমি না হয় সব কাজ সামলে দেব, আর সেই তালে ঘোলা জলে মাছটাও ধরে নেব। হ্যাঁ, তবে মন্ত্রী না হয় ওদিকটা দেখুক। একটু পরিশ্রম হলেও প্রজাদের কথা ভেবে আমি না হয় হাসি মুখে এটা মেনে নেব, কর্মই তো আমার ধর্ম। বাবা, মন্ত্রীমশাই যেমন নিজে আগ বাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন, তাতে তো মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে।
তবে তুমি চিন্তা করো না গোপাল, আমি যাই করি না কেন তোমার নাম নিয়েই করব। প্রজাদের মুখে মুখে তোমার নামই ঘুরবে। নাম তোমার হোক, আমার তো শুধু কাম নিয়ে কথা। না 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 না, অতিভক্তি চোরের লক্ষণ। উহুম, লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। তবে এখনই কিছু না বলে বরং দেখি মন্ত্রী মশাই কি জিলিপি ভাজেন, পরে না হয় চেখে দেখবো সেটা মুচমুচে হলো না নেতা নে। তাই 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 খুব গায়ে যাই, লা 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 লা, লুটে পুটে খাই। ও কুর্তি যে আর ধরছে না দেখছি, বলি ব্যাপারটা কি? ত্রাণ বিলি করতে হবে, মানে যাকে বলে কোষাগার থেকে মুঠো মুঠো নিয়ে 2-4টে করে প্রজাদের দিতে হবে। মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাওয়ার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত যত কান্না তত তত হাসি, যা টাটকা তাই বাসি। তাই এই ত্রাণ বিলির ব্যাপারটা বাসি হওয়ার আগেই টাটকা টাটকা নিজেরটা বুঝে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফর্দটা লিখে ফেললি। কিন্তু তুমি আবার কিসের ফর্দ বানাবে? জামা, জুতো, আতর, শৌখিন, পাগড়ি। না 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 না, কোনোটাই বাদ দেবো না। না না, আর একটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। কেন গো, সত্যি সত্যি বড়সড় দাও মারবে এবার? হ্যাঁ, সে আর বলতে, মহারাজ যা দিতে বলেছে আমি তা দেব না, আর মহারাজ যা নিতে বারণ করেছে আমি সেটা বেশি বেশি করে নেব। বলো কি বলো কি? তার মানে তো একেবারে দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আগ বাড়িয়ে দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি গিন্নি। কিন্তু প্রতিবারে যেমন হয় এবারেও তেমন শেষমেশ গোপাল এসে আমাদের বাড়া ভাতে ছাই ফেলে দেবে না তো? তবে শোনো গিন্নি, এবারে আমি এমন একটা ফুন্দি এঁটেছি যে ছাই ফেলা তো দূরের কথা, উল্টে গোপাল মুখে চুনকালি মেখে সারা পাড়া ঘুরবে। ওরে ঘটা, দেখ দেখ মন্ত্রী মশাই কেমন মাথার ঘাম পায়ে ফেলে সারা গ্রাম চক্কর কাটছে। কেষ্ট পেতে গেলে ওরকম একটু আধটু কষ্ট করতে হয়, এটা আর দেখার কি আছে? তার মানে তুই বলছিস এই তালে মন্ত্রী মশাই ভালো মতোই ট্যাগ ভারী করবেন? হ্যাঁ, শুধু বলছি না, মনে মনে তাই চাইছি। এই যে অনেক জোর, তখন থেকে শুধু খাই খাই করছিস, কিন্তু কি করলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না সেটা ভেবে বের করতে পারলি? আমাদের যদি অত বুদ্ধি থাকতো তবে কি আর আপনার পেছন পেছন ঘুরতাম? হ্যাঁ? অনেকক্ষণ ধরে তোদের বক বক শুনছি, এবার কাজ করে দেখা। তোরা গ্রামবাসীদের আমার আসার খবর দে গিয়ে, তারপরেই আমি যা ঘোষণা করার করব। এই যে কে কোথায় আছো? মন্ত্রী মশাই নিজে এসেছেন তোমাদের কথা শুনতে, চটপট চলে এসো এসো এসো। এই তো মন্ত্রী মশাই এসেছেন, এবার তবে আমাদের কিছু সুরাহা হবে। চল চল, আমাদের ক্ষয়ক্ষতির কথা সব গুছিয়ে বলি। আমার তো মনে হয় আমরা বলার আগে মন্ত্রী মশাই নিজের থেকেই কিছু ঘোষণা করবেন। এই তো আস্তে আস্তে সবাই এসে পড়ছে। ও, তোমাদের দেখে, তোমাদের কথা ভেবে আমার মন কেঁদে কেঁদে উঠছে। ইচ্ছে করছে হাত উপর করে তোমাদের সাহায্য করি, কিন্তু সবই কি আর আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে? রে, মন্ত্রী মশাই মনে হচ্ছে উল্টো সুর ধরেছেন। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তবে শোনো, কে কোথায় কিভাবে কলকাঠি নাচছে। গোপাল দাদু, গোপাল দাদু, ও দাদু, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। মানে কানাঘুষো যা শুনছি তাতে তো মনে হচ্ছে বড় সড়ক কোনো একটা গন্ডগোল হচ্ছে।
আরে অত হাঁপাচ্ছিস কেন? বেশ বেশ বেশ, আগে একটু জিরিয়ে নে। উফ, ও আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি, তারপরে বল কি হয়েছে। ঠিক কি হয়েছে সেটা পুটি ভালো বলতে পারবে, ওর কাছেই শোনো। পুবগায় একটা কুটুম বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েই শুনলাম আর কদিন পরে পুবগায়ের লোকজন এদিকেই আসবে দল বেঁধে। উফ, মোক্ষম সময় গেছিলি তো তুই। আমিও তো এটাই চাইছিলাম রে, ওই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবরটা জোগাড় করি। এদিকে আসছে মানে একেবারে আমার কাছে। হ্যাঁ গো দাদু, পুটি তো তাই বলছে। এতক্ষণে বোধহয় সবাই কোমর বেঁধে ফেলেছে। ওরা বারবার তোমার নাম করে কি সব বলছিল, তুমি নাকি মহারাজের মাথাটা ঘুরিয়েছো। তবে ওরা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। ওগো, এটা আবার এসব কি বলছে গো? হ্যাঁ গো, হ্যাঁ গো বলি, এ কি সর্বনাশ! পল্লী কারা সব আসছে, আর কিসের কি হেস্তনেস্ত করবে ওরা? ওগো, তুমি আবার মহারাজের মাথা কবে ঘোরালে? এখন আমাদের কি হবে গো? হ্যাঁ? আরে বাবা, এতগুলো প্রশ্ন যদি তুমি একসঙ্গে করো তাহলে আমি কি করে উত্তর দেবো বলো তো? রান্নাবাটি ছেড়ে তুমি যদি কান্নাকাটি নিয়ে পড়ো তবে তো আমার কারবারে আরো কেরোসিন হয়ে যাবে। বলি বলি, তোমার কি মনে হচ্ছে আমি শখ করে কাঁদছি? বলি, এদিক ওদিক থেকে এসে লোকরা মুখ ঝামটা দেবে আর আমি হাসি হাসি মুখ করে বসে থাকবো। এই দেখো, তুমি বসবে না লাফাবে সেটা পরে ভাবছি। এই শোন, তোরা আরেকটু খুলে বল দেখি ব্যাপারটা কি। ব্যাপার কিছু বুঝতে পারিনি, কিন্তু পুবগাঁয়ের বেশ কয়েকজন একসঙ্গে জড়ো হয়ে বলাবলি করছিল এখনই তোমায় এসে সব বলবে। মন্ত্রীমশাই ত্রাণের অর্থ দিতে পারছেন না, আর এর পেছনে তুমি নাকি পালের গোদা। নেহা, তুমি আছো বলে নাকি ওরা প্রথমে সব মেনে নিয়েছিল, তবে এবার আর ধৈর্য রাখতে পারছে না। তবে এটা আমি শুনেছি, ওরা বলছিল এমন অসময় মহারাজ কোথায় পাশে এসে দাঁড়াবেন তা নয়, উল্টে তোমার কথা শুনে যা নয় তাই করলো। মন্ত্রীমশাইও নাকি বলেছে তোমাকেই জবাবদিহি করতে হবে। ওরা তাই আগে তোমায় ধরবে, তারপরে সবাই মিলে মহারাজের কাছে যাবে। এই হ্যাঁ রে, ওরা কি খুব রেগেছিল? মানে মাথাটা বেশ গরম ছিল। দাঁড়াও, কি বললি তোরা? অসময়ে পাশে দাঁড়ানো? মন্ত্রী মশাই বলেছে ত্রাণের অর্থ দিতে পারছে না, আর আমি নাকি পালের গোদা। তার মানে মন্ত্রী মশাই ঘোলা জলে মাছ ধরেছে আর আমার নাম করে পিঠ বাঁচানোর মতলব করেছে। ওই দেখ দেখ, নিজের মনেই কেমন যোগ বিয়োগ গুণ ভাগ করছে। দেখ দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে, অর্থ দ্বিগুণ করে দেওয়া নামে নাকি অর্ধ তোলা হয়েছে গ্রামে। ব্যাপারটা যদি সেই রকমই হয় তাহলে হ্যাঁ, এবার যেন কিছুটা পরিষ্কার হচ্ছে। এই নিজের মনে কি সব ছাইপাশ চিন্তা করে ভিড় করছো বলো দেখি? এবার আর আমি বলবো না গিন্নি, এবার যা বলার মন্ত্রী মশাই নিজের মুখে বলবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দোষীকে দোষ স্বীকার করতেই হবে। তবে তার আগে মহারাজের কাছে একটা খবর পাঠাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের তো টিকিরও দেখা নেই। টিকি থাকলে তবে তো দেখবেন মহারাজ। না মানে বলছিলাম যে ওর তো পুরোটাই টাক, তাই টিকি আর পাবেন কোথায়? অথচ আমাকে দেখুন, আপনি ডেকে পাঠিয়েছেন বলে আমি সব কাজ ছেড়ে ছুড়ে আপনার কাছে ছুটে এলাম। সে যাই হোক, কিন্তু সেই মানিক গেল কোথায়? যেমন যা খবর পাঠিয়েছে তাতে তো এতক্ষণে তার এসে পড়ার কথা। বলেন কি মহারাজ, গোপাল আজকাল খবর পাঠিয়ে আপনাকে অপেক্ষা করতে বলছে? বুঝুন তবে, প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে কেমন মাথায় তুলেছেন। তবে আমি বলি কি, গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কাল তো আপনাকে বোকা বানিয়েই চালিয়ে দিল। আচ্ছা আসুক একবার, আমাকে বোকা বানানো বের করছি। বেটাকে আচ্ছা করে জব্দ করব। আমাকে তৈরি থাকতে বলে নিজেরই পাত্তা নেই। সে কি আপনাকে তৈরি থাকতে বলেছে? না না না, আমার তো মনে হচ্ছে আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে টেকো আপনার চোখে ধুলো দিয়ে ফুর্তি করছে। বলো কি, গোপাল যে এমন করবে সেটা তো আমি ভাবতেই পারি না। সবই কপাল মহারাজ।
আমার তো রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে ঘুম ছুটে যাচ্ছে, আর গোপাল কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কিচ্ছু ভেবো না মন্ত্রী, গোপাল যদি তেমন কিছু করে তবে তাকেও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না না না, বেয়াদবি আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা ভালো মতোই গরম করে দিয়েছে। এবার শুধু গোপাল সামনে এলেই কপাল চাপড়াতে শুরু করে দেবে। কিন্তু গোপালের মতলবটা কি? আচ্ছা মহারাজ, গোপালের দর্শন পাওয়ার জন্য আপনি এত হাঁক পাক করছেন কেন? বলছি একবার যখন এসে পড়েছি তখন সব বলছি। আমি এসে গেছি মহারাজ। এসেছো তো দেখতেই পাচ্ছি, তা সেটা আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলার কি আছে? দেখুন না মহারাজ, এমন বলছে যেন এসে একেবারে ধন্য করেছে, তার উপর আবার হিয়ালি করছে। বুঝেছি, আমি আসার আগেই নির্ঘাত মন্ত্রীমশাই আমার নামে মহারাজের কান ভারী করেছে, তাই মেপে মেপে পা ফেলতে হবে। তবে মন্ত্রীমশাইকে আজ একেবারে ফসকে বেরোতে দেওয়া চলবে না। বলি, তুমি তো বলেছিলে আমাকে সঙ্গে নিয়ে নগর পরিদর্শনে যাবে, তা কথাটা কি বেমালুম ভুলে মেরেছো? না ভুলিনি মহারাজ, তবে ভুলভাল যাতে না হয়ে যায় তাই একেবারে মাপচোপ করে এলাম। মানে কোথায় কোথায় যাব আর কি দেখব। ওহো, তাই বলো? না 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 না, তোমার কাজ মানে তো একেবারে পাকা কাজ। এমন মাপঝোপ করার জন্য একটু আধটু সময় তো লাগতেই পারে। যাব্বা, গোপাল আবার তলে তলে একই ফুল নিয়ে এসেছে। এলো করেছে হাটে হাঁড়ি ভাঙার আগে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি এপাশ যাব, মহারাজ ওপাশ যাবেন, আর আপনি মন্ত্রীমশাই একেবারে ধপাস করে পড়ে যাবেন। তাই সাবধানে থাকবেন কিন্তু। যাওয়াই হলো না, তার আগেই কে কোথায় পড়ে থাকবে তাই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। আরে চলো চলো দেখি, দুর্যোগের পরে প্রজারা সব কি কেমন আছে। অবশ্য তার আগে ছদ্মবেশ ধারণ করা ভুলে গেলে চলবে না, তাই না মহারাজ? দেখেছো, আরেকটু হলে তো আমি ব্যাপারটা বেমালুম ভুলেই যাচ্ছিলাম। ভাগ্যিস ঠিক সময় মনে করিয়ে দিলে তো গোপাল। না মানে আমি বলছিলাম কি, এই রোদে রোদে কোথায় আর ঘুরবেন মহারাজ? আমি তো প্রজাদের ব্যাপারটা নিজের ঘাড়েই নিয়েছি। না 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 না, যাবো না বললে তো হবে না। তোমাকে নিয়ে নগর পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা তো গোপালই করেছে, তাই আমিও যাব আর তুমিও যাবে। যেতে তো হবেই। আমার বেলায় পাটালি আর গোপালকে দেখলে মহারাজ যেন একেবারে গলে ঝোলা গুড় হয়ে যায়। কি আর করা যাবে, সবই আমার কপাল। কেমন কি দেখছেন মহারাজ? না না না, দেখে তো তেমন সুবিধের ঠেকছে না। সবাই যেন কেমন মুখ ঝুলিয়ে আছে। তাই তো, কেমন ফ্যাল করে তাকাচ্ছে। এটা একটা পূব গাঁ। গোপাল তো বেছে বেছে এমন জায়গায় আনলো মহারাজকে যেখানে সবাইকে গোপালের নাম করে আমি টুপি পরিয়েছি। এদের দুর্গতির কথা জানলে যে মহারাজ আমাকে আত্মহত্যা করে দেবেন। না, ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না। কি ব্যাপার মন্ত্রী, এদের কাছে কি আমার ভর্তুকির অর্থ এসে পৌঁছয়নি? কেন পৌঁছাবে না মহারাজ? ভালো করে দেখুন, ওরা ফ্যাল করে তাকাচ্ছে না ফিক ফিক করে হাসছে। আমি তো চোখে কানে শুধু হাসি দেখছি আর হাসি শুনছি। তাই নাকি? এই রে, মন্ত্রী তো আবার আমার সব গুলিয়ে দিল। এই তুমিও কি তাই শুনছো নাকি গোপাল? দাঁড়াও বাছাধন, তোমায় আমি শোনাচ্ছি। এই যে ভাই শোনো, তুমি কি ত্রাণের অর্থ পেয়েছো? ত্রাণের অর্থ? সে আবার কি? ওটা খায় না গায়ে মাখে। ধুর, তোমরা যে কি বলো না। এ দেশে নতুন এসেছো বুঝি? মন্ত্রীমশাই আমাদের এসে বলে গেছেন গোপালের কথা শুনে মহারাজ ত্রাণের অর্থ দিতে বারণ করে দিয়েছেন।
এ কি কথা, অদ্ভুত ব্যাপার তো। আমি আবার ত্রাণের অর্থ দিতে বারণ করলাম কবে, আর এর মধ্যে গোপালই বা এলো কোত্থেকে? কোথা থেকে এলো আর কিভাবে এলো সেটা তো ক্রমশ প্রকাশ্য মহারাজ। ও ভাই, বলি এমন মনমরা কেন তুমি? মহারাজ যে ক্ষতিপূরণের অর্থ দিলেন তা যথেষ্ট নয় বুঝি? মহারাজ আবার কবে কি দিলেন? উল্টে আমরাই তো খাজনা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম। মন্ত্রীমশাই তো বললেন গোপাল নাকি মহারাজকে বুঝিয়েছে বন্যাই হোক বা খরা, খাজনা আদায় বন্ধ করা যাবে না। এই মন্ত্রী তোমাদের দিতে বললো আর তোমরা দিয়ে দিলে? খালি বানিয়ে বানিয়ে কথা বলা। যাও, পালাও এখান থেকে। না না মন্ত্রী, আমি বেশ বুঝতে পারছি এইভাবে তুমি গোপালের ঘাড়ে তরোয়াল রেখে নিরীহ ঝঞ্ঝা বিধ্বস্ত প্রজাদের লুট করেছো। এখানেই শেষ নয় মহারাজ, চোখ কান খোলা রাখুন, আরো কত কি শুনবেন দেখুন। তোমার পাল্লায় পড়ে মহারাজ আর কত হাঁটাহাঁটি করবে? না না মহারাজ, এইসব সাজানো কথা শুনে কান গরম না করে রাজসভায় ফিরে প্রাণটা ঠান্ডা করবেন। চল। তুমি থামো মন্ত্রী, আমি আজ শেষ দেখে ছাড়বো। গোপাল, চলো দেখি আর কার কি বলার আছে। এই তো ভাই, তুমি এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? মনে সুখ নেই নাকি? না 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 না, সুখ আসবে বলে মুখ হাঁ করে বসে আছি। দুজন লোক এসে কষ্ট করে জমানো ওই 5টা করে মোহর নিয়ে চলে গেল, আর বলে গেল গোপাল নাকি এমন বুদ্ধি খাটিয়েছে যে 1 সপ্তাহ পরেই দ্বিগুণ মোহর ফেরত দিয়ে যাবে। কিন্তু সেই লোক সেই যে গেল, গেল তো গেল, আর এলো না কি, তাই তো? একদম ঠিক। আর শুধু আমি নয়, আমার মতো ওই 20 জন এইরকম হাঁ করে বসে আছে। দুটো চোখের পাতাও এক করতে পারছি না, পাছে তারা এসে আবার যদি ফিরে যায়। যত সব গাঁজা খুরি গল্প। বটা ঘটা তো 10 জনের কাছ থেকে মোহর নিয়ে আমাকে দিল, আর এরা সেটা বাড়িয়ে 20 বানিয়ে দিল। বটে, তার মানে শুধু গোপালের নাম ভাড়ানোই নয়, সঙ্গে বটা ঘটাকেও লাগানো হয়েছে এই জালিয়াতির কাজে। এই রে, উত্তেজিত হয়ে মুখ ফসকে কি না কি বলে ফেলেছি। কি না কি নয় মন্ত্রী মশাই, আর কতক্ষণ চেপে চেপে রাখবেন? যেমন ঘি ছড়িয়েছেন তেমনই গন্ধ ছড়াচ্ছে। এখন মহারাজ শুঁকে দেখুন কেমন কি বুঝছেন। আমার আর বুঝতে কিচ্ছু বাকি নেই। গোপালের নামে মেরে হাঁস মন্ত্রী খেয়েছে পুরো মাস। আজকের মধ্যে মন্ত্রী ত্রাণের সব অর্থ বিলি করবে। আজ না যা আমি মুকুব করে দিয়েছি তা ফেরত দেবে। আর আবার কি মহারাজ? আর এই যে অর্থ দ্বিগুণ করা জালিয়াতি, সেই অর্থ গুনে গুনে ফেরত দিতে হবে, আর সেটাও ওই একেবারে দ্বিগুণ করে। এই মরেছে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলের আর কি হয়েছে? এরপর গোপালের নামে এই সব জালিয়াতি করার জন্য তোমার আগামী 6 মাসের বেতন কেটে সেই অর্থ গোপালকে দেওয়া হবে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আমাকে আমাকে এইভাবে ধনের প্রাণে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি আজই ভেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি, এই সব তোমার কুকীর্তি। এর মধ্যে গোপালের কোনো দোষ নেই। আগেই তো বলেছিলাম মন্ত্রী মশাই, এপাশ নয় ওপাশ নয়, একেবারে ধপাস হয়ে যাবেন। আপনার জালিয়াতি হাতে হাতে ধরা যখন পড়েই গেছে, তখন হাতে গরম শাস্তিটাও যে পেতেই হবে। ঘোলা জলে মাছ ধরবেন অথচ পাক লাগবে না, তাই কখনো হয়? হ্যাঁ, কোনো বড় সড়ো খবর আছে মনে হচ্ছে। আছে তো বটেই, নাহলে কি আমি নিজে খুঁজে খুঁজে তোমার সঙ্গে মোলাকাত করতে আসি? সেটা তো বুঝতেই পারছি, এখন খবরটা কি সেটা তো বলবে। খুব ধুমধাম হবে, লুটতে পারলে একেবারে মালামাল হয়ে যাবে। তাই নাকি? তবে কিন্তু আমি কৃষ্ণনগরে গিয়ে কোনো হুজ্জুতি করতে পারবো না। আগের বার ওই গোপালের পাল্লায় পড়ে আমার চরম বেইজ্জতি হয়েছিল। না না, এবারে আর কৃষ্ণনগরে যেতে হবে না, এখানে বসে বসেই একেবারে হাতে গরম দাম মারতে পারবে। বলো কি? বাহ বাহ বাবা, তবে তো আর কোনো কথাই নেই, একেবারে খাপে ভরে ধপাস ধান। কিন্তু ব্যাপারটা একটু খোলসা করে না বললে তো
সব কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। সব ধোঁয়া কেটে যাবে, তবে তার আগে লাভের গুড় কেমন কি এই পাতে পড়বে সেটা তো ঠিক করতে হবে। ভাগ বাটোয়ারা নিয়ে কোনো চিন্তা নেই, দাও মারতে পারলে যা পাবো সব আধা আধি হয়ে যাবে। আমার কথার খেলাপ হবে না। এটাই তো চাই। লাফালাফি বন্ধ করে কাজের কথাটা বলো। এই তো বলছি, কানটা আগে আমার মুখের কাছে আনো। সকাল সকাল মহারাজের এই হাসি মুখ দেখলেই না মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। এমনিতেই তো মহারাজের মনে এখন খুশির লাড্ডু গড়াগড়ি খাচ্ছে, তাই আমাদের মনটাও খুশিতে একেবারে ভরে যাচ্ছে। আমি তো এখন থেকেই ভেবে অস্থির হয়ে যাচ্ছি যে কতটা মজা করব আর কি কি মজা করব। তা তো বটেই, এমন ভোগের যোগ কি বারবার আসে? আমার তো যেন আনন্দের আর সীমা নেই। তা ঠিক আনন্দ আমারও হচ্ছে বটে, তবে আরো যেটা ভালো লাগছে সেটা হলো এই তোমরা সবাই কেমন চাঁদ পানা মুখ করে বসে আছো, কিন্তু কই তাকে তো দেখছি না। উফ, কি আনন্দ, কি আনন্দ! মহারাজের বিয়ে, মহারাজের বিয়ে! আরে 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 এই তো গোপাল এসে গেছে। কিন্তু ব্যাপার কি গো, এত নাচানাচি করছো কেন? এখন নাচবো না তোর কখন নাচবো মহারাজ? এমন ধুমধাম করে মহারাজের বিয়ে কি আর বারবার দেখতে পাবো? আরে আরে বিয়ে আবার হবে কেন? এবার তো আমার আর মহারানীর 25 বছরের বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে ধুমধাম করে। যাহা বিবাহ তাহাই কি বিবাহ বার্ষিকী? ও গোপাল, বলি আনি তোমার বুদ্ধি। ইয়ার নতুন কি কথা? গোপাল তো বরাবরই বুদ্ধির চাল কুমড়ো, ওর কাছে মুড়ি যা মুড়ি ঘন্ট তাই। এটা আপনি একেবারে ঠিক বলেছেন মন্ত্রী মশাই। খাওয়ার ব্যাপারে আমি কোনো বাছ বিচার করি না। আমি খেতে পেলে খাই, শুতে পেলে শুই। বেশ খাবে যত খুশি তত খাবে। আরে খাওয়ারই তো উৎসব, তবে শুয়ে পড়লে কিন্তু হবে না, কেননা শুলেই যে খাওয়াটা একেবারে ফসকে যাবে। তবে শুধু কি খানা পিনা, নাচ গানাও খুব হবে বলে মনে হচ্ছে। আমি তো সেই জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি মহারাজ। তাই মহারাজের শ্বশুর বাড়ি যাই, সেখানেতে ভারী মজা, যত খুশি খাই। কোনো চিন্তা নেই গোপাল, আমি বিশেষ হজমি পাচন বানিয়ে রেখেছি। যত খুশি খাও আর পেটের গন্ডগোলের কথা ভুলে যাও। দিলে একটু সব দিক যাতে সামলানো যায় তেমন ব্যবস্থা করে দিন রাজবৈদ্য। মানে খাওয়া থেকে ঘুম কোনোটাতেই যেন সমস্যা না হয়। বেশ তাহলে না হয় ওই ঘুম থেকে খাওয়া আর আশা থেকে যাওয়া এই সব সমস্যারই আলাদা আলাদা বড়ির ব্যবস্থা করে দেব। বড়ি হোক আর বড়া, যা আছে সব জড়ো করে ফেলো। হাতে তো আর সময়ও বেশি নেই। কাল বাদে পরশু মহারানী তার বাপের বাড়ি থেকে বধূর সাজে কৃষ্ণনগরে আসবে, সেই ঠিক যেমন এসেছিল 25 বছর আগে। আর আপনিও তবে ওই সেজে বসে থাকবেন বরের সাজে, বেশ হাসি হাসি মুখ করে। আমাকে আর সাজাতে হবে না। আরে নাও সবাই তৈরি হয়ে নাও। আরে মহারানীকে আনতে যেতে হবে যে। এই ব্যাপারটা গোপালের ওপরেই ছেড়ে দিন মহারাজ। ওই না হয় কয়েকজনকে নিয়ে মহারানীকে সসম্মানে নিয়ে আসবে, আমি না হয় এদিকের সব আয়োজন সামলাবো। আমি না দেখলে এদিকে তো একেবারে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। হ্যাঁ, এদিকের আয়োজন তদারকি করার জন্য তো কাউকে না কাউকে তো লাগবে। বেশ, তবে গোপাল তুমি না হয় ওদিকটা সামলে এসো। যেমন বলবেন মহারাজ, কিন্তু ব্যাপারটার মধ্যে আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি। না মন্ত্রী মশাই নিজে কেন আমাকে পাঠানোর ব্যাপারে তদবির করলেন? এবার তো তাহলে একটু ভেবে দেখতেই হচ্ছে। আমার কি এমন মহারানীর মতো কপাল হবে যে পালকিতে চেপে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরবো? আমাকে এইখানে থেকে সারা জীবন পড়ে কপাল ঠুকে মরতে হবে। সে যা করতে হবে করো,
তবে আমার জামা কাপড় জুতো সব একটু গুছিয়ে রে। বয়ে গেছে আমার গুছোতে। যাবে নিজে ফুর্তি করে মহারানীকে পালকিতে চাপিয়ে কৃষ্ণনগরে আনতে, আর তার জন্য আমাকে সব গুছিয়ে দিতে হবে। আরে বাবা, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে মহারানীর বাড়িতে তোমার বরের মান সম্মান থাকবে গিন্নি? বলি থাকলো না চুরি হয়ে গেল, তাতে আমার ভারী বয়েই গেল। নিজের যা যা লাগবে নিজে বুঝে নেবে, আমি তার জন্য অমন ব্যাগ আর খাটতে পারবো না। হ্যাঁ না না দাদু, এটা কিন্তু একেবারে ঠিক কথা। তুমি দিদাকে কারণে অকারণে খুব খাটাও। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা, আমি তোমার পাশে আছি। তোমার খাটনি আমি মুখ বুজে মেনে নেব না। চলছে না, চলবে না, দিদাকে বেগার খাটানো চলছে না, চলবে না। এই ব্যাপার কি বলতো? হ্যাঁ, আজ তোরা এরকম উল্টো সুরে কথা বলছিস যে? এই ব্যাপারটা কি? তোদের পেট গরম হলো নাকি মাথা গরম? হ্যাঁ, সব সময় দাদু দাদু করলে হবে? দিদাকেও তো মাঝে মাঝে দেখতে হবে নাকি? হ্যাঁ, যদিও আসলে মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু আদায় করার জন্য ওরা উল্টো প্যাঁচ কষছে। এই কি হলো? সবাই যে একেবারে মুখে কুলু পাটনি। হ্যাঁ, কি আর বলবো, রাজবাড়িতে কত হইচই হচ্ছে। দাদুর কি আর আমাদের কথা মনে পড়ছে? নিজেই তো আনন্দ করছে, আমাদের বুঝি একটু হাসি মজা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না? তাই আমরাও ঠিক করেছি, দাদু যদি আমাদের কথা না ভাবে তবে আমরাও তোমার কাছেই থাকবো, তোমার কথাই ভাববো দিদা। যা ভেবেছি ঠিক তাই। যেমন দাদু তার নাতি নাতনিও তো তেমনি হবে। উল্টো প্যাচ মেরে ঠিক আদায় করে নেবে। কি হলো? হ্যাঁ, যে দেখছো ওরা দিদা দিদা করছে, অমনি তুমি মনে মনে বিড়বিড় করতে শুরু করে দিলে। হ্যাঁ, আর সহ্য হচ্ছে না বুঝি? হ্যাঁ, না তেমন কিছু না, তবে ভাবছিলাম ওই মহারানীকে নিয়ে আসতে কচি কাঁচাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তবে ওরা না চাইলে আর কি করব, ওদের ছাড়াই যাব। পারে আমরা কি যাব না বলেছি একবারও? তুমি তো সব মনে মনেই বানিয়ে নিলে। আমি তো যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া, তুমি বললেই লাফাতে লাফাতে চলে যাব। এই তো এবারে পথে এসো। তোমরা যে কি চাইছো সেটা কি আমি বুঝিনি ভেবেছো? তবে জলা জঙ্গল খানাখন্দ পেরিয়ে ক্রস ক্রস পথ পেরোতে যে খুব কষ্ট হবে, সেটা কি করে সামলাবি ভেবে দেখেছিস? কি বললি? জলা জঙ্গল? আরে আরে, এটা তো আমার মাথায় ছিল না। ঠিক বলেছিস তো, মহারানীর বাড়ি যেতে আসতে গেলে তো পটাশপুরের জঙ্গল পেরোতে হবে। ওই জঙ্গলেই তো দস্যু সর্দারের ডেরা গো দাদু। ওরে বাবা, আমার তো এখন থেকেই পেটটা কেমন গুড়গুড় করছে। তুই যেন দিনে দিনে কেমন ভীতু হয়ে যাচ্ছিস। দাদু যখন সঙ্গে আছে তখন আবার বিপদ আপদের কি ভয়? দাদু একাই সব সামলে দেবে। না না, এবার যেন আমি একটু বুঝতে পারছি, মন্ত্রী নিজে না গিয়ে আমাকে কেন গিয়ে দিল। তার মানে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। বলি তবে আর তোদের গিয়ে কাজ নেই, তোরা বরং আমার কাছেই থেকে যা। হ্যাঁ, ও, আর আমার জন্য বুঝি তোমার চিন্তা হয় না গিন্নি? না না, একদম চিন্তা করো না তো দিদা। দাদুকে আমরা একা ছাড়বই না, আমরা সবাই মিলে দাদুর সঙ্গেই থাকবো। বেশ, তাহলে চল দেখা যাক কোথায় কখন কি হয়। পাক্কা খবর আছে, রাজবাড়ি থেকে রাজার লোকজন দল বেঁধে আসছে মহারানীকে ওর প্রাসাদ থেকে নিয়ে যাবে বলে। তাহলে আমাদের কি করতে হবে সর্দার? আমরা কি ওদের নজরে নজরে রাখবো আসা যাওয়ার পথে? হ্যাঁ, তোর বোকা, শুধু নজর রাখলে আমাদের ট্যাঙ্ক ভরবে কি করে? আমাদের তো এই তালে মোটা মাল করে গিড়িয়ে ফেলতে হবে। তাহলে ওরা যখন এই পথ দিয়ে ফিরবে তখনই না হয় ওই ঝাঁপিয়ে পড়ে চোটপাট করে লুটপাট চালাবো। কি বলো সর্দার? আর তারপরে মহারাজের লেঠেল বাহিনীর হাতে কচু কাটা হব। এই রে, এইটা তো মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, মহারানীকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক লস্কর তো লাগবেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব সর্দার? ছোপ বুঝে কোপ মারবো? না না, যা করার সেটা একেবারে মাথা খাটিয়েই করতে হবে। তার মানে সর্দার মাথা খাটিয়েই ফেলেছে, এবারে শুধু কথা মতো কাজ করলেই কেল্লা ফতে। মাথা তো খাটিয়েছি বটেই, তবে এবার শুধু তকতে তকতে থাকা। ওরা সবাই আসছে সর্দার, লেটেল বাহিনীর সঙ্গে সাধারণ কিছু প্রজাও আছে দলে। হ্যাঁ, তা তো থাকবেই, তেমনই তো কথা ছিল। তাহলে আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই তৈরি হয়ে নে। ওই লোকজনের ভিড়ে মিশে গিয়ে সবাই মহারানীর প্রাসাদে যাবি। আর তারপরে তোদের কোনো চিন্তা নেই, আমি নিজে থাকবো তোদের সঙ্গে, ঠিক আছে?
এই জঙ্গলটা পেরিয়ে যেতে পারলেই মহারানীর প্রাসাদে পৌঁছে যাও। পৌঁছে যাবো তো সেই কখন থেকে করছো, তারপর আবার হাঁটছো তো হাঁটছো। উফ, বাবারে বাবা, আমি যে আর পারি না। উফ, না, এর থেকে মন্ত্রী মশাইয়ের সঙ্গে কৃষ্ণনগর থেকে সবকিছু তদারকি করলেই কাজ দিত। হ্যাঁ। আরে সে কি, এসব আবার কি কথা? এখন এটুকু পথ আসতেই যদি গলদঘর্ম অবস্থা হয়, তবে খ্যাটন করে ফেরার সময় কি হবে? তখন যা হবে হবে। এখন তো হাঁটতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে। ওরে বাবারে, আরে কে কোথায় আছো গো? আমি একটু ঠান্ডা জল খাবো। ওরে বাবা, ওরে বাবা। যার যা খাওয়া সেটা একেবারে মহারানীর প্রাসাদে গিয়েই খাবে। ততক্ষণে খিদেটা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, ক্ষীর হোক আর দুধ, খাতির ভালোই হবে। তবে গোপাল যেভাবে নিজেই দায়িত্ব নিয়ে আমাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমার হাতের বালা লাঠিটাও তোমার হাতে দিয়ে দিই। হ্যাঁ দেখুন লেঠেল প্রধান, মহারাজ তো আপনাদের বাহিনীর সবার জন্যই এইরকম লাঠির আর বালার ব্যবস্থা করেছেন। বাকিদের জন্য যদি তেমন কিছু ভাবতেন, তবে সাজটাও জমতো আর আর হাতটাও বেশ ভরা ভরা লাগতো। কি করলে কি হতো সেসব কথা এখন থাক না ভাই। চলো চলো, আমরা মহারানীর প্রাসাদে যাই, চলো। বাবা, খাবার দাবার যা আসছে সেসব তো সাবার করার আগে আবার চলে আসছে। খাবো কি দেখেই তো পেট আইটাই করছে। না না, আমি কষ্ট করে হলেও ঠিক খেয়ে নেবো। খাবার জিনিস না বললে ঠাকুর রাগ করেন। হ্যাঁ, তবে আর কি, টক ঝাল মিষ্টি গুনে গুনে দু চারটি নয়, একেবারে বেশটি করে খান। সবাইকে তো খেতে বলছো, কিন্তু তুমি খাবে না দাদু? আমরা কিন্তু পেট ভরে খেয়েছি, আমার পেটে আর একটুও জায়গা নেই। আমার তো পেট এমনিতেই ফুলে জয় ঢাক হয়ে গেছে। এবার ভাবছি একটু ভেবে ভেবে খাবো, বুঝলি? তবে দাদু, তুমি কিন্তু একটু দেখে শুনে খেও। চাপ করে খেলে ঝপ করে শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু। না, বয়সে কাঁচা হলেও বুদ্ধিতে বেশ পাকা হয়ে গেছিস দেখছি। বুদ্ধি আমারও কিছু কম নেই। আমিও জানি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে পেটের চাপ বাপ বাপ বলে পালায়। হ্যাঁ, এটা বেশ ভালো বলেছিস তো। চল হেঁটে হেঁটে এক চক্কর কেটে আসি, আশপাশটা দেখাও হবে আর হাঁসফাঁস ভাবটাও কেটে যাবে। কি সবাই কি ঝুপ করে ঘুমিয়ে পড়লো নাকি? সব কেমন চুপচাপ হয়ে গেছে দেখো। তাই তো দেখছি, ওদিকে আমাদের লোকজনেরাই বা কি করছে কে জানে। কাল সকালই তো বেরিয়ে পড়তে হবে আমাদের। ওই তো ওদিকের ঘরটায় আছে বলে মনে হচ্ছে সবাই। চলো তো গিয়ে দেখি কি চলছে ওদিকে। কি আবার হবে? দেখবি হাঁক পাক করে খেয়ে লেঠেল আর লোক লস্কররা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আরে আরে, ঘুম কোথায়? এরা তো ধুমধাম করে খাওয়া দাওয়া করছে। আমার যে একটা খটকা লাগছে। সে কি গো গোপাল দাদু, খটকাটা আবার কি? সেটার জন্য যে তোদের একটু নজরদারি করতে হবে। ওই দেখো দাদু, একজন আবার খাবার কোথাও সাবার করার মতলব করছে। সেটাই তো দেখছি। না না, আর দেরি করলে হবে না, তোরা ওর উপর নজর রাখ। আমি ততক্ষণ আমার মতো করে ঘুঁটি সাজাই। কি গো গোপাল দাদু, সব ছেড়ে তুমি এবারেই পান নিয়ে বসে কেন? না না, মানে হাতের কাছে পান পাতাও ছিল আর মশলাও ছিল। তোরা কি খবর নিয়ে এলি সেটা ঝটপট বলে ফেল দেখি। বাইরের দিকে একটা ছোপে বেশ কয়েকজনকে না হাত মুখ বেঁধে ফেলে রাখা আছে। আর যে লেঠেলটা খাবার নিয়ে গেল সে ওদের পাহারা দিচ্ছে।
কিন্তু এসব কি হচ্ছে গোপাল দাদু? মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ কিছু একটা ঘোট পাচ্ছে। আমরা তো আবার আড়ি পেতে এটাও শুনলাম যে একজন লেঠেল বলছে যা পাবো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে হবে। তার মানে যেটা ভাবছিলাম সেটাই তাই। আর তাই যে আয়োজন করছি সেটাও ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে। তবে তুমি কি সবাইকে পান খাবে নাকি দাদু? না 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 না, এই পান তো তারাই খাবে যারা ভরপেট খেয়ে এখন আনচান আনচান করছে। এখন শুধু একজন ভৃত্য ডেকে এই সব পান ওই লেঠেলদের ঘরে পৌঁছে দিতে হবে। আজ এই পর্যন্তই, বাকি কাজ কাল সকালে হবে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মহারানীর পালকি তৈরি, মহারানী তৈরি সেজে গুজে, আর আমাদের লিটল বাহিনী কিনা নাক ডেকে ঘুম দিচ্ছে। না 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 না, আমাদের বাহিনী তো তৈরি আছে অমাত্যমশাই। যারা ঘুমোচ্ছে তারা না হয় ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণনগরে চলে যাবে। দেখো গোপাল, এরকম সময় তোমার হেয়ালি শুনতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আর হেয়ালি শুনে কাজ নেই। ওদিকে মহারানী পালকিতে উঠে পড়েছেন গিয়ে, আর তার সঙ্গে তোমার কথা মতো একটা গরুর গাড়ি বোঝাই করে যারা ঘুম দিচ্ছিল তাদের গুছিয়ে তুলে ফেলা হয়েছে। ব্যাস ব্যাস, তবে আর কি, ব্যবস্থা যখন হয়ে গেছে তখন দেরি না করে তাড়াতাড়ি যাত্রা শুরু করাই তো ভালো। তাহলে গোপাল, ঠিক ভালোই ভালোই সব কাজ গুছিয়ে সবাইকে নিয়ে ফিরে এসেছো। সে তো ফিরতেই হতো, নাহলে গোপালকে আর আপনার সামনে মুখ দেখাতে পারতো মহারাজ? না না, বলছি পথে কোনো বিপদ আপদ হয়নি তো? আর সেখানেও ব্যবস্থা সব ঠিকঠাক ছিল তো? আগে মহারাজ, হয়নি বটে, তবে বিপদ যাতে হয় তার জন্য তো সব রকম ব্যবস্থাই করা ছিল। তবে গোপালের বুদ্ধির জোরে সব বিপদ কেটে আমরা ঠিক হেঁটে হেঁটে ফিরে এলাম। সে কি? কিসের বিপদ? কেমন বিপদ? না 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 না, তোমরা আমাকে সবটা খুলে বলবে তো নাকি? খোলাখুলির আর কি আছে মহারাজ? এই তো দেখুন না মহারাজ, যা আনার সব তো একেবারে বেঁধেই এনেছি। আরে আরে আরে, এরা কারা? এ তো মনে হচ্ছে দস্যু সর্দার। একে আবার কোথা থেকে আমদানি করলে? বুঝুন তাহলে মহারাজ, গোপালকে একটা কাজ করতে বললে ও আর একটা কাজ করে বসবে। ও, কোনো কাজ করতে বললে যে একটু নিশ্চিন্ত হবেন তার উপায় আছে? না 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 না, মনে হচ্ছে এরাই গোলমাল পাকানোর মতলব করেছিল। না না, তেমন কিছু নয়, শুধু মহারানীর সঙ্গে নিয়ে আসা অলংকার আর মূল্যবান জিনিসপত্র লুট করার মতলব করেছিল। বলো কি? সে কি কাণ্ড! আর সেটা গোপাল আগে ভাগে বুঝে গিয়েই ওদের উপকাত করেছে। রাস্তায় আস্তে আস্তে আমাকে সব গল্প বলেছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কিভাবে? ওরা আগে সাধারণ প্রজা সেজে আমাদের দলে ঢুকে গিয়ে পরে লেঠেলদের বেঁধে এক জায়গায় জড়ো করে, তারপরে লেঠেল সেজে ফেরার পথে আমাদের লুট করার মতলব করেছিল। সেসব কথা কি ওরা তোমার কানে কানে বলেছিল নাকি? গুল গল্প দেওয়ার জায়গা পাওনি? গল্পটা যে কি সেটা তো বাচ্চারা তককে তককে থেকে আমাকে ঠিক সময় বলেছিল। তার আগে অবশ্য রাতে প্রাসাদে যখন আমি ওদের লেঠেলের পোশাকে দেখি তখনই আমার সন্দেহ হয়, কারণ ওরা হাতের বালাগুলো পড়তে ভুলে গেছিল, আর তাই দেখি আমার সন্দেহ হয়। তারপরে তুমি কি করে এদের পাকড়ালে গোপাল? সে তো আপনারই বড়ির গুণে রাজবৈদ্য। আপনি আর সব বড়ির সঙ্গে যে ঘুম পাড়ানোর বড়ি দিয়েছিলেন সেটাই গুঁড়ো করে পানের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতেই সব একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেল। তবে ধরা যখন পড়েছে তখন শাস্তি তো পেতেই হবে। 7 দিন ধরে বেটাদের আচ্ছা করে দুবেলা কান ধরে ওঠবোস করাবো আমি। দেখি দেখি কেমন লুট করার ফন্দি আঁটে আবার। যা দেবেন দিন, তবে শাস্তির অর্ধেকটা কিন্তু মন্ত্রী মশাইকে দেবেন।
কেন এর মধ্যে আবার মন্ত্রী এলো কোথা থেকে? মন্ত্রীমশাই তো এই লুট করার মতলবে এঁটেছিলেন, আমাদের জঙ্গলে গিয়ে সব বলে এসেছিলেন। আর কথা ছিল আমি যা পাবো তার অর্ধেক ভাগ উনি নেবেন। এসব হাবিজাবি কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ, সব মিথ্যে কথা। কথা যখন হয়েছে তখন মিথ্যে হোক বা সত্যি, শাস্তি তো ভাগ করে নিতেই হবে মন্ত্রী মশাই। ছি 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 মন্ত্রী, তোমার পেটে পেটে কিনা এই মতলব ছিল? না 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 না, তোমাকেও শাস্তির ভাগ পেতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। এবারের মধ্যে ছেড়ে দিন মহারাজ, এমন আর কোনোদিন হবে না। আমি এই নাক মুলছি, কান মুলছি মহারাজ, আর কোনোদিন হবে না। যত যাই করো না কেন, আমি কোনো কথা শুনছি না। তবে আমার বিবাহ বার্ষিকী যাতে মাঠে মারা না যায়, তার জন্য গোপাল যা করেছে তার সত্যি কোনো তুলনা হয় না। আর সেই জন্য মন্ত্রীকে শাস্তি দেওয়ার পাশাপাশি গোপালকে আমি বিশেষ পুরস্কার দেব। মহারাজের বিবাহ বার্ষিকী জমে একেবারে ক্ষীর হয়ে গেল। জাহাপনা, আপনি এত চুপচাপ কেন? কয়েকদিন ধরে দেখছি। তুমি একদম কোনো কাজের নয়। আমি কতদিন ধরে এইরকম চুপচাপ আছি, আর আজ তোমার নজর পড়লো? না না জাহাপনা, নজর আমার অনেক দিন আগে থেকেই পড়েছিল। প্রত্যেক দিন ভাবি জিজ্ঞেস করব, কিন্তু কি হুজির? কিন্তু ভয় পাই যদি আপনার চিন্তার ব্যাঘাত ঘটে। অজুহাত, শুধু অজুহাত। এবার বলুন জাহাপনা, আপনি এত চিন্তামগ্ন কেন? আমার কথায় সায় দেওয়ার লোক চাই। সে তো আমি দিই জাহাপনা। আমি আপনার কোনো কথা কখনো অমান্য করেছি বলুন দেখি? তা করনি, তবে তুমি এই কথা কিছুতেই মানবে না, বাজি রাখলাম। কি কথা জাহাপনা বলুন না, একবার বলেই দেখুন না। আচ্ছা বলছি। উজির, কাল তোমাকে 100 ঘা চাবুক মারবো। সে কি জাহাপনা, আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, আমার ইচ্ছে তাই মারবো। ঠিক আছে, আপনি যদি আমাকে চাবুক মেরে আনন্দ পান তাহলে মারতে পারেন। ও তাই? আচ্ছা উজির, তুমি নিশ্চয়ই আমার তলোয়ার চালানোর ক্ষমতা জানো? জানি জাহাপনা। আমি জানি তুমি তলোয়ার চালানোতে খুব দক্ষ। এসো আজ তোমার সাথে তলোয়ার চালাই। না জাহাপনা, আমি আপনার উপর চালাতে পারবো না। দেখলে, একটা কথা বললাম আর তুমি রাখলে না। তার মানে তুমি আমার কথায় সায় দিলে না। যাও, তুমি যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। কেউ আমার কথায় সায় দেবে না, কিন্তু আমার কথায় সায় দেওয়ার লোক চাই। কোকিল ডাকলো নাকি কাক? ফুলের গন্ধ ভরে নাক, চেতনায় আমি ডুবে আছি, সামনে দিয়ে উড়ে যায় মাছি। বাহ, খুব সুন্দর কবিতা। সভাকবি কবিতা পড়লো আর আমার নাকের সামনে দিয়ে মাছি উড়ে যাচ্ছে, কি জ্বালা! তার মানে আপনি চেতনায় ডুবে গেছেন। কোন চিন্তায় ডুবে গেছেন মন্ত্রী মশাই? এখন তো আপনার রাজসভার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা করাই উচিত নয়। তুমি আর হেসো না তো। কি হলো মন্ত্রী? আহা, তুমি রেগে যাচ্ছ কেন? আসলে সভাকবির কথা মতো মন্ত্রী মশাইয়ের জীবনে এখন কোকিলের বদলে কাক ডাকছে। গোপাল, কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? কি হয়েছে মন্ত্রী? কিছু না মহারাজ। মহারাজ, মন্ত্রী মশাই কাল সারা রাত ঘুমননি। কেন 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 মন্ত্রী, কি হয়েছে খুলে বলো। কি আর বলবো মহারাজ, গিন্নি কাল রাতে আমাকে ছেড়ে চলে গেছে। আহা, এ তো খুবই দুঃসংবাদ। তা কখন ঘটেছে এই ঘটনাটা? আহা, এ তো বড় বেদনার, বড়ই কষ্টের। বেদনায় ভরে গিয়েছে তার মন, মন্ত্রী মশাইয়ের এক কঠিন ক্ষণ। সে কি করে রাজবৈদ্যকে খবর দিয়েছেন মন্ত্রী মশাই? একা একা সব করলেন, আমাদের জানালেন না। এই খুব অন্যায় করেছো মন্ত্রী।
তোমার কাছে আমি মোটেই আশা করিনি। আর মহারাজ মহারাজ আপনারা যা ভাবছেন তা নয়। আমরা কি ভাবছি বলে মনে হয়? প্রণাম মহারাজ। বলো প্রহরী, কি সংবাদ? নবাব বাহাদুরের দুধ আপনার সাথে কথা বলতে চায়। এই একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। মন্ত্রীর একটা জ্বালা নিয়ে জ্বলছি, এর মধ্যে আবার নবাব চলে এলেন। উফ, যাও যাও যাও, ডেকে আনো। আমি কি করি বলো তো? এই নবাব বাহাদুরের দুধ এলেই না বুকে কাঁপন ধরে। ও মন্ত্রী, তোমার ব্যাপারটা দেখছি, আগে বরং নবাব বাহাদুরের দুধকে সামলে নি। মহারাজের জয় হোক। বলো, কি সংবাদ? মহারাজ, আমাদের জাহাপানা আপনার মন্ত্রী মশাইকে মুর্শিদাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। ওনাকে আমার সাথে এক্ষুনি যাওয়ার আজ্ঞা দিন। মন্ত্রী তো শোকগ্রস্ত, ও তো এখন শোক সাগরে ভাসছে। নবাব বাহাদুর ডাকছেন মানে অন্য কোনো কাজ আছে। না 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 না, ওখানে যেতেই হবে। গিন্নি রাগ দেখিয়ে চলে গেছে, যাক। আমি কৃষ্ণনগর ছেড়ে মুর্শিদাবাদে থাকবো, দরকার পড়লে আবার একটা বিয়ে করব। কি ভাবছো মন্ত্রী? পত্নী বিয়োগ বলে কথা। বিয়োগ? ঠিক বলেছেন, ওটা সাময়িক বিয়োগ। স্বামী স্ত্রী খুনসুটি আর তার পরিণতি, এই সাময়িক বিচ্ছেদ। যা বাবা, তাহলে তুমি এখন কি করবে ভাবো? কি আবার করব? যাব। রাজকার্য তো আগে, শোক তাপ পরে মহারাজ। বাহ 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 মন্ত্রী, বাহ! তোমার এই কথায় আমার মন ভরে উঠল। তাহলে মহারাজ, মন্ত্রী মশাইকে আমার সাথে এক্ষুনি যেতে হবে, সেই মতো জাহাপানার নির্দেশ আছে। কি গো মন্ত্রী, তোমার কোনো কথা আছে? তাহলে যাত্রা শুরু করো। হ্যাঁ, তোমার যাত্রা শুভ হোক। বিষয়টা বেশ গোলমেলে। মহারাজকে বললে মহারাজ এক্ষুনি দুশ্চিন্তা শুরু করে দেবেন। না, যা করবার আমাকেই করতে হবে। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। গোপাল, তোমাকে একটু যেন দুশ্চিন্তাগ্রস্ত দেখছি, কি হয়েছে? ঠিক বুঝে উঠতে পারলাম না নবাব বাহাদুরের এত কিসের তাড়া। দুধ পাঠিয়ে প্রায় তুলে নিয়ে যাওয়ার মতো বিষয়টা হলো না? বিষয়টা অনেকটা সেই রকম। ঠিকই বলেছো গোপাল। তা তুমি কি ভাবছো? আমার কিরকম একটা খটকা লাগছে, বুঝলে? খটকাটা ঠিক কিরকম? ডাকটা মনে হয় নবাব বাহাদুরের থেকে আসেনি। তবে কার কাছ থেকে এসেছে বলে মনে হচ্ছে? সেটাই তো বুঝতে চাইছি। কোনো আন্দাজ গোপাল? মন্ত্রীর কি পুরল কপাল? তাহলে কি হবে একটু তো ভাবা উচিত। আমাকে 2 দিন দেখতে দাও বিজ্ঞানী, তারপর যা করার করব। এখন চলো বাড়ি যাই। আচ্ছা, নবাবের কাছে না গিয়ে এখানে কেন নিয়ে এলে দুধ? একটা মিথ্যাচার করতে হয়েছে বলে প্রথমেই মন্ত্রী মশাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মিথ্যাচার? তার মানে? প্রয়োজনটা উজির মশাইয়ের। আমার কাছে এখনো পরিষ্কার নয় বিষয়টা। আমি কার আমন্ত্রণে এখানে এসেছি? আমার আমন্ত্রণে। আমার আমন্ত্রণে। আমি মন্ত্রী মশাইকে সব বুঝিয়ে বলছি। দুধ, তুমি যাও, বিশ্রাম নাও। আমাকে নবাব বাহাদুর ডাকেননি? হ্যাঁ, বিষয়টা কি হলো? কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমাকে আমাকে পরিষ্কার করে বলুন। নবাব বাহাদুর মনের মতো লোক পাচ্ছেন না। নবাব বাহাদুরের মনের মতো? বাবা বাবা বাবা, তার মানে নবাব বাহাদুর উজিরকেও মনের মতো ভাবেন না। ও, তার মানে আমি উজির হতে পারি। বুঝলাম। তা আমাকে কি করতে হবে? আপনাকে কাল সকালে জাহাপানার কাছে নিয়ে যাব। তারপর জাহাপানা আপনাকে যে রকম প্রশ্ন করবে আপনি ঠিক সেই রকম উত্তর দেবেন। নবাব বাহাদুরের সব কথায় সায় দিতে হবে, যেটা আমি পারিনি। বোকা একটা। নবাব যেরকম বলবে সেই রকম ভাবেই তো চলতে হবে। নবাব উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো।
সবাই সবটা পারে না, ওটা একটা বিশেষ কৌশল। আমার কাছে নবাবের সুস্থতা ছাড়া আর কিছু ভাবনা চিন্তা করার নেই। নবাব যেভাবে আনন্দ পেতে চান আমি নবাবকে সেইভাবেই আনন্দ দেব। তাহলে কাল সকালে আমি নবাব বাহাদুরের কাছে যাব। রাতে আপনি আমাদের অতিথিশালায় থাকবেন। চলুন চলুন যাওয়া যাক, চলুন চলুন। গোপাল, কালকের ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হলো না। নবাব বাহাদুর যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছিলেন, মন্ত্রীকে নবাবের দুধ ঘোড়ায় উড়িয়ে নিয়ে চলে গেল। আর মন্ত্রী মশাইও ড্যাং ড্যাং করতে করতে চলে গেলেন। তাহলে কি করা যায় মহারাজ? মন্ত্রী মশাই কি কোনো বিপদে পড়তে পারেন? গোপাল, তুমি বলো না কি হতে পারে? খারাপ কিছু ভাবার এখনো সময় হয়নি, আরো কয়েকটা দিন যাক। গোপাল, মন্ত্রী এখন সাময়িক বিচ্ছেদের মধ্যে আছে, ও এখন ওর মধ্যে নেই, ওর মাথা কাজ করছে না। আচ্ছা, এখন মন্ত্রী কি করছে? কি উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আমার এখানে কেন? জাহাপানা, আপনি চেয়েছিলেন আপনার সব কথাতে সায় দেয় এমন একটি লোক। আমি মন্ত্রী মশাইকে এনেছি। বাহ, ঠিক আছে, আমি মন্ত্রীর সাথে বিষয়টা বুঝে নিচ্ছি। তুমি এখন আমার সামনে থেকে যাও। মন্ত্রী, তাহলে তুমি আমার সব কথাতে সায় দিতে রাজি আছো? হ্যাঁ নবাব বাহাদুর। বাহ, এইবার মন্ত্রীকে নিয়ে বেশ খেলা যাবে। আচ্ছা মন্ত্রী, আমার নাচ দেখতে ইচ্ছে করছে, তুমি আমাকে নাচ দেখাও। নাচ? এই রে, কি নাচ দেখাবো? নাচ তো জানি না। জানি না বললে যদি নবাব বাহাদুর খেপে যায়। না 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 না, নাচতেই হবে, নাচতেই হবে। কি নাচ নাচবো নবাব বাহাদুর? ভূতের নাচ। নাচো নাচো নাচো, শিগগিরই নাচো। হাউ মাউ খাও তুম দুম, হাউ মাউ খাও ঝম ঝম, হাউ মাউ খাও দুম দুম দুম, হাউ মাউ খাও ঝম 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 ঝম, হাউ মাউ। বেশ জমে গেছে, থামো থামো, একটু দম নিয়ে নাও, তারপর আবার নাচবে। এবার সাপের নাচ, একটু বিশ্রাম নিয়ে নাও। বেশ বেশ আনন্দ পেল। হ্যাঁ বাবারে, সাপের মতন নাচলে তো আমার শির দ্বারাই নড়বড়ে হয়ে যাবে। না না না, কোথাও কিছু গোলমাল হয়েছেই। মন্ত্রী মশাইয়ের জন্য চিন্তা হচ্ছে। কি গো, তুমি এত রাতে এইভাবে পায়চারি করছো? এই কি হয়েছে গো? মন্ত্রী মশাই নিখোঁজ, বুঝলে? এ কি গো, কি বলছো? মন্ত্রী মশাই নিখোঁজ? হ্যাঁ, সেদিন মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসে একেবারে ধরে নিয়ে গেল। তারপর থেকে আর কোনো খবর নেই। মহারাজ কিছু বলছেন না? মহারাজও তো চিন্তা করছেন। এতদিন হয়ে গেল, একটা খবর তো মুর্শিদাবাদ থেকে আসা উচিত ছিল। তুমি কি ভাবছো? কি হতে পারে? অনেক কিছু হতে পারে গিন্নি, আবার নাও হতে পারে। খুব চিন্তায় আছি, বুঝলে? মহারাজ, কাল আপনি কাউকে মুর্শিদাবাদে পাঠান। আমিও তাই ভাবছি। আর আমার পাঠাবার লোক বলতে তো গোপাল। দেখি কাল সকালে গোপালকে মুর্শিদাবাদ পাঠানোর ব্যবস্থা করব। আপনি দুশ্চিন্তা করবেন না মহারাজ, গোপালকে পাঠান, দেখবেন গোপাল ঠিক আসল খবর এনে দেবে মহারাজ। হ্যাঁ, গোপালের ওপর আমার অনেক ভরসা। আমরা এখানে কেন এলাম নবাব বাহাদুর? আমরা এখানে একটা মজা করব। এখানে কি মজা করবে রে বাবা? দেখছো ঢেউগুলো কিরকম পাড়ে এসে ধাক্কা খাচ্ছে। পাড়ে ঢেউ ভাঙছে আর ঢেউটা কিরকম ছড়িয়ে পড়ছে। ঢেউটা এসে আমার পা ভিজিয়ে দিচ্ছে। আপনার পায়ে এসে ওই ঢেউ ধন্য হচ্ছে। আমি যদি ঢেউকে বলি, ও ঢেউ তুমি আমার পাটা ভিজিয়ে দিও না, তাহলে ঢেউ আমার কথা শুনবে? শুনবে নবাব বাহাদুর, আপনি বলেই দেখুন না। হে ঢেউ, তোমরা আমার পাকে ভিজিও না। মন্ত্রী,
ওই দেখো ঢেউ কেমন এগিয়ে আসছে। থামো থামো, কই গো তোমার ঢেউ তো থামছে না। আরে আমার কথাও শুনছে না। এই 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 যা 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 যা, এ পা কিরকম ভিজিয়ে দিল। এই রে, এবার কি হবে? কি মন্ত্রী, তুমি যে বললে ঢেউ আমার কথা শুনবে, কই শুনলো না তো? কেন শুনলো না নবাব বাহাদুর? আপনি তো সর্বশক্তিমান। তার মানে বলছো যেহেতু আমি নবাব সেই জন্য আমি যা বলবো তাই হবে? হওয়া উচিত নবাব বাহাদুর, হওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা বলছি, তুমি ভাবছো তো যে নবাব বাহাদুর পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে? নবাব বাহাদুর নিজেই নিজেকে পাগল বলছেন। আমার কাজ নবাবের কথায় সায় দেওয়া, সুতরাং ঠিক তাই নবাব বাহাদুর, আপনি যা ভাবছেন তা সত্যি। তার মানে তুমি বলছো আমি পাগল? তোমার সাহস তো কম নয়, বুদ্ধিহীন। নবাবের মাথা খারাপ। এই প্রহরী, এই বুদ্ধিহীন মন্ত্রীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে চলো। এই ক্ষমা ক্ষমা নবাব বাহাদুর, ক্ষমা ক্ষমা। গোপাল, আজও তো কোনো খবর এলো না। মন্ত্রীর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। সবেতে না তড়বড় করাটা মন্ত্রীর একটা স্বভাব। বারবার বললাম একটু ভেবে দেখো। মহারাজ, এখন মন্ত্রীমশাইয়ের চরিত্র বিশ্লেষণ করে সময় নষ্ট না করে আমাদের উচিত মন্ত্রীমশাইয়ের খবর নেওয়া। হ্যাঁ, সেটা তো অবশ্যই। গোপাল, আমার মনে হয় তোমার মুর্শিদাবাদে যাওয়াটাই সব দিক থেকে ভালো হবে। আপনি যা আজ্ঞা দেবেন মহারাজ। তুমি আজই রাতে মুর্শিদাবাদ চলে যাও, তাহলে তুমি কাল সকালেই মুর্শিদাবাদ পৌঁছে যাবে আর আমি তোমার যাতায়াতের সব ব্যবস্থা করে দিচ্ছি। যথা আজ্ঞা মহারাজ। কৃষ্ণচন্দ্রের মন্ত্রীটা মহামূর্খ, ওকে নিয়ে কিরকম ভাবে রাজ্য চালায় কে জানে। গোপাল আছে তো, কূটবুদ্ধিটা গোপালের ভালো আসে। ঠিক বলেছো, গোপাল, গোপালকেই প্রয়োজন ছিল। তুমি দূতকে বলো গোপালকে এখানে আসার জন্য, তাহলে আমার কথায় সায় দেওয়া মানুষের মধ্যে কে সেরা তার সঠিক বিচারটাও করতে পারবে। আমার কি মনে হয় জাহাপানা, গোপাল আজকালের মধ্যেই মুর্শিদাবাদ আসছে। এই কথাটা তোমার কিভাবে মনে হলো? দেখুন জাহাপানা, মন্ত্রী এখানে আছে তার কোনো খবর আমরা পাঠাইনি। তিনি কিরকম আছেন সেটা জানবার জন্য মহারাজ নিশ্চয়ই গোপালকে পাঠাবেন। আমরা আজকের দিনটা দেখব। ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে উজির, আমরা আজকের দিনটা দেখব। সেই ভালো জাহাপানা। মন্ত্রীর খবর কি? চলো দেখে আসি। কি মশা কামড়াচ্ছে! এখান থেকে আমাকে উদ্ধার করবে কে? মহারাজ, মহারাজ, আর আপনাকে বোধহয় দেখতে পাবো না। গোপাল, তোমাকে কত কি না বলি। আজ বুঝছি তুমি কত বুদ্ধি ধরো গোপাল। কি মন্ত্রী, কেমন বোধ করছো? ভালো তো? আপনি ভালো বললে ভালো নবাব বাহাদুর, আর খারাপ বললে খারাপ। তাই নাকি? আমি তো দেখছি তুমি দিব্যি আছো। খুব মশা কামড়াচ্ছে নবাব বাহাদুর। মশার কাজই তো কামড়ানো মন্ত্রী, ওদের কিভাবে বারণ করি বলো? তোমায় তো দুটো হাত দিয়েছে, চটাস চটাস আওয়াজ করো, দেখবে একটাও মশা থাকবে না। আচ্ছা, কৃষ্ণনগর থেকে কেউ আমার খোঁজে আসেনি? এখনো পর্যন্ত কেউ আসেনি, আর এসেই বা কি করবে? তোমার মতন বুদ্ধিহীন মন্ত্রীকে নিয়ে কি বা করবে কৃষ্ণচন্দ্র? না হোমে লাগবে না যজ্ঞে লাগবে। চলো 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 উজির, চলো। গিন্নি, আর বোধহয় তোমার সাথে দেখা হলো না। আজ একটু বাদেই তো গোপাল ঠিক পৌঁছে যাবে, কি বলো বিজ্ঞানী? হ্যাঁ, গোপালের পৌঁছাবার সময় হয়ে গেছে। আমাদের একটাই চাওয়া, মন্ত্রীমশাই যেন সুস্থভাবে ফিরে আসেন। আর তার সাথে গোপালও। গোপাল ফিরে এলেই জানতে পারবো যে কি ঘটেছিল ব্যাপারটা। ভালো ভালো পৌঁছে ফিরে আসুক আমাদের গোপাল। নবাব বাহাদুরের জয় হোক।
আরে গোপাল জি, আমার উজির ঠিক বলেছে যে আজ তুমি আসবেই। আপনার উজির বিচক্ষণ নবাব বাহাদুর। ধন্যবাদ গোপাল। আপনি দয়া করে বলুন আমাদের মন্ত্রী কোথায়? মহারাজ খুব চিন্তিত। মন্ত্রীকে তো কারাগারে বন্দি করে রেখেছি। কেন নবাব বাহাদুর? তোমাদের মন্ত্রী মহামূর্খ। শোনো তবে, কি মন্ত্রী, তুমি যে বললে ঢেউ আমার কথা শুনবে, কই শুনলো না তো? কেন শুনলো না নবাব বাহাদুর? আপনি তো সর্বশক্তিমান। তার মানে বলতে যেহেতু আমি নবাব, সেই জন্য আমি যা বলবো তাই হবে। হওয়া উচিত নবাব বাহাদুর, হওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা বলছি, তুমি ভাবছো তো যে নবাব বাহাদুর পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে? নবাব বাহাদুর নিজেই নিজেকে পাগল বলছেন। আমার কাজ নবাবের কথায় সায় দেওয়া, সুতরাং ঠিক তাই নবাব বাহাদুর, আপনি যা ভাবছেন তা সত্যি। তার মানে তুমি বলছো আমি পাগল? তোমার সাহস তো কম নয়, বুদ্ধিহীন। নবাবের মাথা খারাপ। এই প্রহরে, এই বুদ্ধিহীন মন্ত্রীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে চলো। এই ক্ষমা ক্ষমা নবাব বাহাদুর, ক্ষমা ক্ষমা। বুঝেছি। তা নবাব বাহাদুর, মন্ত্রী মশাইকে ফিরিয়ে নিয়ে যাব কিভাবে? আমার হ্যাঁতে হ্যাঁ বলা আর আমার কথায় সায় দেওয়া একটা লোকের প্রয়োজন। তাকে বুদ্ধিমান হতে হবে। 3 জন লোক এসেছে, তোমাকে বিচার করে বলতে হবে কে সেরা। কে সেরা বুদ্ধিমান মোসাহেব? ঠিক আছে, একে একে তাদের পাঠান। যাও দুধ, তুমি প্রথম জনকে নিয়ে এসো। গোপাল, দেখি তুমি কেমন বিচার করো। প্রণাম নবাব বাহাদুর, আমি অনেক দূর থেকে এসেছি। ওহে, তুমি দূর থেকে আসো আর কাছ থেকে আসো সেটা কোনো বড় ব্যাপার নয়। তোমাকে কি কাজ করতে হবে সেটা জানো কি? আগে পারবো না কেন? আমার মনে হয় তুমি পারবে না। কি পারবো মশাই, আমাকে রেখে দেখুন না। না হে, তোমার দ্বারা আর যাই হোক এই কাজ হবে না। তুমি এসো। দুধ, দ্বিতীয় জনকে পাঠাও। এর দ্বারা হবে না, দেখি পরের জন কি বলে। কি হে, নবাবের হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারবে? সব কাজে সায় দিতে পারবে? কেন পারবো না? আমার বাপ দাদা চিরকালই এই কাজ করে গেছেন। তাই নাকি? তা তেনারা কার সব কাজে সায় দিয়ে গেছেন? সব তাদের বউদের হ্যাঁতে হ্যাঁ, নাতে না করে গেছে। ও আর কঠিন কাজ কি? ও তো সবাইকেই করতে হয়। আমাকেও করতে হয়, উজিরকেও করতে হয়, আমার মনে হয় তোমাকেও করতে হয়। না, আমার মনে হয় না তুমি পারবে। দুধ, তৃতীয় জনকে নিয়ে এসো। সে কি গোপাল, রাজ্যে কি সায় দেওয়ার লোকের অভাব পড়লো? দেখি এই তৃতীয় ব্যক্তি কি বলে। নবাব বাহাদুর প্রণাম। তুমি নবাব বাহাদুরের সব কাজে সায় দিতে পারবে তো? আপনার কি মনে হয় আমি পারবো? আমার তো মনে হয় তুমি পারবে। তাহলে আমি পারবো। যদি সব কাজ ঠিক মতো না করতে পারো? তাহলে নাও করতে পারি। সূর্য পশ্চিম দিকে ওঠে তা তুমি স্বীকার করো? স্বীকার করি মানে? আমার 14 পুরুষ স্বীকার করতে বাধ্য। ধন্য, তুমি আমার দেখা সেরা হ্যাঁতে হ্যাঁ মেলানো মানুষ। নবাব বাহাদুর, ইনিই হলেন আপনার উপযুক্ত। তাহলে এবার আমাদের যেতে আজ্ঞা করুন। বুঝি, মন্ত্রীকে মুক্ত করো আর গোপালকে শ্রেষ্ঠ বিচারের জন্য 500 সোনার মোহর দেবে। ধন্যবাদ নবাব বাহাদুর। বুঝি, গোপাল যার সহায় তার কভু বিপদ নাহি হয়। আচ্ছা মন্ত্রী, কাল যে বিচার আমি করে দিলাম, তারপরে আমার নামে কিরকম আলোচনা চলছে? আলোচনা চলছে মানে সবাই ধন্য ধন্য করছে। তার মানে বিচারক হিসেবে আমি সফল? সে আর বলতে। মহারাজ, ওইভাবে বিচার করা সম্ভব নয়। তুমি বিচারের কি বোঝো গোপাল, যে মহারাজকে এই রকম ভাবে বলার সাহস পাও? একদম 100 ভাগ খাঁটি কথা বলেছেন। আমি সামান্য একজন ভাঁড়, লেখাপড়াও সেরকম করে করতে পারিনি। আমি আইনের কথা কি করে বুঝবো বলুন? তবুও সবার সাথে কথা বলতে বলতে এইটুকু বুঝেছি যে কঠিন জীবনে কখন কাকে কোন বিচারে ফেলে দেয় তাকেও আগাম বলতে পারে না মহারাজ। আবার তুমি বড় বড় কথা বলছো গোপাল। তোমার ওই বড় বড় কথাগুলো তোমার নিজের কাছেই রাখো। মাঝে মাঝে তোমার কিছু ভক্ত যারা তোমাকে জ্ঞানী গোপাল ভাবে তাদেরকে শুনিও। মূল কথাটাই মন্ত্রীমশাই বুঝলেন না, না বুঝে গোপালকে যা নয় তাই বলে গেলেন। থামো তো মন্ত্রী, থামো থামো। কিছু কিছু মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে, নিজেদের জাহিল করতে চায়। আরে ওদের কথা বলাটুকু কেড়ে নিলে ওরা কি করে বাঁচবে? ওরা কথা বলে যাক,
ওদের কথার গুরুত্ব না দিলেই চলবে। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে। ঠিক আছে মহারাজ, যখন আমার আপনার কাছে কোনো গুরুত্বই নেই তখন আর আপনার সভায় আমার কি প্রয়োজন? যদি মহারাজের আজ্ঞা থাকে তাহলে আমি রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তুমি চলে যাবে? যাও, জেনে রেখো তোমাকে কিন্তু বরখাস্ত করা হলো, আর এই রাজসভায় তোমার কোনো প্রয়োজন নেই। মহারাজ, তবে আমাকে আজ্ঞা দিন। কি গো, বলি তুমি চলে এলে যে? হ্যাঁ? তোমার শরীর টরীর খারাপ হলো নাকি? না না, শরীর খারাপ হবে কেন? শরীর শরীরের জায়গায় ঠিকই আছে। তবে চলে এলে যে? এই তো কিছুক্ষণ আগে গেলে। আসল কথা বললে তো এক্ষুনি দুশ্চিন্তা করবে। আসল সত্য না বলে অন্য কিছু বলতে হবে। চুপ কেন? কি বলবো বলো তো, বলে তুমি বিশ্বাস করবে? বলো, কেন চলে এলে? অনেকদিন ধরে মন করছিল তোমাকে নিয়ে একটু তীর্থে যাব গিন্নি। সেটা নিয়ে ভাবতে ভাবতে দিলাম মহারাজকে বলে। ওমা, তা শুনে মহারাজ কি বললেন? তা শুনে মহারাজ বললেন, তা গোপাল যাও, দিন কয়েকের জন্য গিন্নিকে নিয়ে ঘুরে এসো। ওমা, তাই বললেন মহারাজ? তা কোথায় যাবে বলে ঠিক করেছো? শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে আজ থেকে গোপাল ভাঁড়কে রাজসভা থেকে বহিষ্কার করা হলো। গোপাল ভাঁড়ের সাথে রাজসভার আর কোনো যোগাযোগ থাকবে না। শুনুন শুনুন শুনুন। মানে? মানে মানে এটাই সত্য, কখনো চাপা থাকে না। তুমি আমাকে মিথ্যে কথা বললে? আমি ভাবতে পারিনি গো যে মহারাজ এইভাবে কৃষ্ণনগরের মানুষকে জানিয়ে দেবেন। তুমি আমাকে মিথ্যে কথা বললে? কি হয়েছিল বলো? বলবো গিন্নি, সব বলবো। এইভাবে গোপালকে যে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন এটা ভাবতেও পারিনি। ছি, মহারাজ পরে বুঝতে পারবেন যে তিনি কত বড় ভুল করেছেন। আসতে হবে গোপালের কাছে তখন, অহংের বেড়া ভাঙবে যখন। বাহ, ভালো বললে তো সভাকবি। কি বিজ্ঞানী, তুমি চুপ করে কেন? কি ভাবছো? মহারাজ গোপালের কথা তাই বুঝতে পারেননি। গোপাল কিন্তু মহারাজকে কখনো এমন কথা বলেনি যে মহারাজ ছোট হন, এটাই ভাবছিলাম। এই রাজসভায় আর না, মহারাজ আমাদেরও চান না। চলো সভাকবি, আমরা একটু গোপালের সাথে দেখা করে আসি। গোপালের সাথে কথা বলে একটু হালকা হই। চলো চলো পণ্ডিত, চলো। ঠিক আছে, চলুন তবে যাই। এই বেশ ভালো হলো, কি বলেন মন্ত্রীমশাই? নিজে যেচে পড়ে বংশদণ্ড নিজের ঘাড়ে নিয়েছে। আমি তো শুধু আগুনে একটু ঘি দিয়েছি। বেশ হয়েছে, এইবার রাজসভাকে মনের মতন করে গড়ে তুলতে হবে। কি সেনাপতি, কেমন লাগছে? বেশ একটু ফুরফুরে লাগছে না? তার লাগছে না, খুব লাগছে। গোপালকে কি সহ্য করা যায় নাকি? মহারাজ নিজেই মাথায় তুলেছেন, এবার বুঝতে পেরেছেন যে জুতো পায়েই পড়ে, জুতোকে মাথায় তুলতে নেই। জুতোকে মাথায় নিলে ওই ধুলো ময়লা মাথায় গিয়ে মাথাটাই মলিন হবে। কাল থেকে রাজসভাটা নিজের হাতে সাজাবো। আহা, সব নিজের লোক ঢোকাবো গোপালের জায়গায় বটা ঘটাকে, আর তোমরা তো আমার হয়েই কথা বলবে। তোমাদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু সভাকবি আর বিজ্ঞানী এই দুজনকে কিভাবে তাড়ানো যায়? তাড়িয়ে লাভ নেই, তাড়িয়ে লাভ নেই। আমরা সবাই এক হয়ে গেলে ওরা দুজনে বেকায়দায় পড়বে। ওদের তো এক ঘরে করে দেব, আর এক ঘরে থাকতে থাকতে ওরাও ক্লান্ত হয়ে পড়বে। তারপর ওরা কোনোদিন বিরক্ত হয়ে নিজেরাই ইস্তফা দেবে। এটা কিন্তু খুব ভালো ভেবেছেন মন্ত্রীমশাই। আরে আমি তো মন্ত্রী, ভাবাটাই আমার কাজ, আর এই ভাবি বলেই মহারাজ আমাকে বেতন দেন।
আরে সবাই বলো দেখি কোথায় যাচ্ছে? খুব সহজ প্রশ্ন মন্ত্রী মশাই, ওরা কুটকচালি করতে গোপালের বাড়ি যাচ্ছে। কি ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক বলেছো। কাল রাজসভায় জিজ্ঞেস করব সভাকবি আর বিজ্ঞানীকে। এখন সবাই যে যার বাড়ি যাও, আমাকে এখন বটা ঘটার বাড়ি ছুটতে হবে। কাল ওদের মহারাজের সাথে একটা দেখা করিয়ে দেব। একটা দেখা হয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, ওদের কাজের খুব প্রয়োজন। আসুন আসুন, ওদের বলে আসুন। যাই, আবার কাল সকালে রাজসভায় দেখা হবে। কি হে গোপাল, আছো নাকি বাড়ি? আরে এসো এসো বিজ্ঞানী এসো। বাবা পণ্ডিত এসেছে। বারে আসবো না? তুমি আমাদের বিপদে আপদে কিভাবে রক্ষা করো, আর তোমার বিপদে আমরা আসবো না, তা কি হয়? আমাদের বিপদে আর ভয় নেই। গোপাল যেখানে নেই সেখানে আমরাও নেই। হ্যাঁ গোপাল, আমরা ঠিক করেছি কাল থেকে আমরা তিনজন রাজসভাতে যাব না। একদম ভুলেও ওই ভুলটা করো না বিজ্ঞানী। তোমরা যদি রাজসভায় না যাও তবে আমি খবর পাবো কি করে? মহারাজ যে একা হয়ে যাবেন। তুমি এখনো মহারাজের কথা ভাবো? আমাকে তাড়িয়ে দিলেও মহারাজকে আমি শ্রদ্ধা করি। মহারাজের কোনো ক্ষতি হলে রানীমার উপর তার প্রভাব পড়বে। ঠিক আছে গোপাল, রাখবো তোমার কথা। যতই থাকুক হৃদয় মাঝে তোমার জন্য ব্যথা। গিন্নি কোথায় গেলে গো? দাও দাও, আমার সহকর্মীদের জল খাবার দাও। আমার এইসবের কি দরকার? সারাদিন পর আমার ঘরে এলে আমাকে অতিথি সেবা করতে দাও। ওই তো গিন্নি এসে গেছে। এই যে মুড়ি আর নারকেল দিয়ে মেখে এনেছি, সবার জন্য নয়। হ্যাঁ, আমের সময় আমরে দাদা, জামের সময় জাম, সন্ধ্যাবেলায় নারকেল মুড়ি, ঠান্ডা করে ভরি। এতদিনে একটা খবরের মতো খবর দিলেন বটে। মন একদম কিরকম ফুরফুরে হয়ে উঠলো। এবার তাহলে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। হবে মানে? হয়ে গেছে। কাল আমার সাথে রাজসভায় যাবি। গোপালের জায়গায় আমি তোদের বসিয়ে দেব। মহারাজ মানবে কেন? মহারাজ হয়তো অন্য কাউকে ভেবে রেখেছেন। ভেবে রাখলেই হবে? আমার একটা মত আছে না, ওসব নিয়ে একদম ভাববি না। জানবি তোদের মাথার ওপরে মন্ত্রী আছে। ও মা গো, আপনি কি সুন্দর কথা বললেন, আমার প্রাণটা কেমন জুড়িয়ে গেল। এমনি ভাবে কেউ কোনোদিনও বলেনি। তার মানে কাল থেকে আমরা দুজনে রাজকর্মচারী। সকাল সকাল চলে আসবি, বুঝলি? তোদের প্রথম দিন তো, দেরি করা ঠিক হবে না। একদম চিন্তা করবেন না, আমরা সবার আগে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আজ তবে আসি। মহারাজ, আপনি আর কত ভুল করবেন বলতে পারেন? কেন রানী, কি ভুল করলাম? কি ভুল করলেন? আপনি জিজ্ঞেস করছেন আমাকে যে আপনি কি ভুল করলেন? মহারাজ, আপনি কি সত্যি মনে করতে পারছেন না? ও, তুমি কি গোপালের কথা জিজ্ঞেস করছো? অবশ্যই। আপনি কি মনে করেন আপনি ভুল করেননি? গোপাল না বড় অন্যের ব্যাপারে নাক গলায়। তার জন্য দায়ী কে মহারাজ? কে দায়ী? আপনি আপনি দায়ী মহারাজ। গোপালকে রাজ্যের সব কাজে জড়িয়েছেন। গোপালকে ছাড়া একটা দিন আপনি কল্পনা করতে পারেন মহারাজ? আমার ভুল হয়েছে, ঠিকই বলেছ। এবার গোপাল ছাড়াই আমাকে চলতে হবে। আমার অনেক সভাসদ, তাদেরও জ্ঞান আছে। আমার মন্ত্রী আছে, মন্ত্রীর মন্ত্রণা নেব না। আমার আর গোপালকে দরকার নেই। এত সংকট থেকে গোপাল যে এই কৃষ্ণনগরকে বাঁচালো, তার এই প্রতিদান। দেখো রানী, আমি কিন্তু গোপালকে চলে যেতে বলিনি। গোপাল নিজে থেকেই গেছে। কিসের অত উদ্ধত্ত? গোপাল আমার বেতনভোগ কর্মচারী। মহারাজ, আপনার ওপর দুষ্ট গ্রহের দৃষ্টি পড়েছে। আপনি তাই দিশাহীন মহারাজ। আপনি চরম বিপদের মধ্যে পড়বেন। আপনি গোপালকে আনুন। না না না, এই অনুরোধ তুমি আর করবে না। আমি রাখতে পারবো না। বাতি নিভিয়ে দাও, আমার ঘুম পেয়েছে। মহারাজ, গোপালের কোনো ঔদ্ধত্য নেই। ঔদ্ধত্য যদি কারো থাকে সেটা আপনার, আর অচিরেই আপনার ভুল ভাঙবে। গোপালকে আপনার প্রয়োজন হবে মহারাজ, হবেই। এটা আমি মনে মনে জানি।
মহারাজ চিন্তার কিচ্ছু নেই, গোপাল গেছে বলে শোক করার দরকার নেই মহারাজ। আমরা সবাই এক একটা গোপাল। নিশ্চয়ই, তুমি আমার মন্ত্রী, তোমার বুদ্ধি কি কিছু কম আছে? গোপালের জায়গায় আমি দুজনকে ভেবে রেখেছি। মহারাজ মহারাজ, দুইজন এসেছে। কি হলো প্রহরী, কিছু সমস্যা হয়েছে? দুইজন চাষি বিচারের জন্য দাঁড়িয়ে একে অপরের সাথে খুব ঝগড়া করছে। পাঠিয়ে দাও, মহারাজ প্রস্তুত বিচারের জন্য। মহারাজ, এই বিচার শেষ করে আপনার সাথে একটা বিশেষ আলোচনায় বসবো। কি আলোচনা? ওই যে তখন বললাম না, গোপালের স্থানে উপযুক্ত কাউকে গ্রহণ করতে হবে তো। গ্রহণ করব মানে? আচ্ছা ঠিক আছে, এই কাজটা হয়ে যাক, তারপর দেখছি। যথাজ্ঞা মহারাজ। বলো, তোমাদের সমস্যা বলো তো। মহারাজ আমি একজন চাষি, চাষ করি, আমি পেট চালাই। এই মুকুন্দ আমার গরু চুরি করে নিয়েছে। কি আমি চুরি করেছি? মিথ্যেবাদী, খালি মিথ্যে কথা বলা। মুকুন্দ, ভালো হচ্ছে না বলছি। আমি মিথ্যে কথা বলছি না তুই মিথ্যে কথা বলছিস? আবার মিথ্যে কথা। থামো, তোমরা একে একে বলো। তুমি বলো, তোমার নাম কি? আগে যুধিষ্ঠির। কানা ছেলের নাম পদ্মলোচন, সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি মিথ্যে কথা বলে, তার নাম নাকি আবার যুধিষ্ঠির। দেখছেন মহারাজ? এই চুপ করো মহারাজ, বিচার করছেন। বলো, প্রথম থেকে বলো তো। কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখলাম আমার গরুটা আমার গোয়ালে বেশ আরাম করে বসে জাবর কাটছে। হঠাৎ একটা শব্দ শুনি, বাইরে বেরিয়ে এসে দেখি ও আমার গরুটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি চোর বলে চিৎকার করে উঠলাম। দেখ যুধিষ্ঠির, মিথ্যে কথা মোটে বলবি না একদম। আমার গরুটা তোর গোয়ালে বাঁধা বললেই হলো। মহারাজ ও যে গল্পটা বললো না, সেটা আমার কথা। আরে তুই তো অসাধারণ লোক রে। হ্যাঁ, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাকেও চুরি করলি। তুই আমার গরু চুরি করেছিস। আমার ভারী বয়েই গেছে, তুই আমার গরু চুরি করেছিস আর আমার গল্পটাকেও চুরি করেছিস। কি কাণ্ড রে বাবা, দুজনেই দুজনকে চোর বলছে। তা আসল চোরটা কি? মুকুন্দ চোর। বললেই হলো মুকুন্দ চোর, মহারাজ যুধিষ্ঠির চোর। এ তো খুব সংকটে পড়লাম, দুজনেই দুজনকে চোর বলছে। আসল চোরটা কি? ও মন্ত্রী, কি হবে গো? মহারাজ, আমাকে আজকের রাতটা ভাবতে দিন। হ্যাঁ, কাল বিচার হবে। ঠিক বলেছ। শোনো, তোমরা আজ ঘরে যাও, কাল এসে বিচার ঠিক পেয়ে যাবে। দুজনে সাক্ষী নিয়ে আসবে, কিন্তু সাক্ষীদের প্রশ্ন করলেই কে চোর সেটা ধরা পড়ে যাবে। তাহলে আজ এই ঘটনা ঘটেছে। কাল ওদের সাক্ষী সাবুত কি বলে সেটা লক্ষ্য করবে সবাই। তারপর মহারাজ কি রায় দেন সেটাও দেখো। কি আর রায় দেবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকেও এই রায়দান মুলতবি থাকবে। হ্যাঁ, মহারাজ ধরতেই পারবে না। নিন সবাইয়ের জন্য মুড়ি মাখা। হ্যাঁ গোপাল বউ, তুমি একদম নিশ্চিন্তে থেকো। হ্যাঁ, গোপালের ডাক পড়লো বলে। মন্ত্রী, বাদী আর বিবাদী দুপক্ষের কথা শুনে আজ আমাদের রায় দান করতে হবে। আগে হ্যাঁ মহারাজ। তাহলে বিচার পর্ব শুরু করো। যুধিষ্ঠির, না তুমি শুরু করো। কি আর বলবো মহারাজ, ওই রাতের বেলা গরু চুরি করে নিয়ে বেরোবার সময় হাতে নাতে ধরা পড়ে যায়। আমি ওকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠি, তারপর সবাই এসে দেখে। মুকুন্দ, এবার তুমি তোমার কথা বলো। নতুন আর আমি কি বলবো? আমার কথাগুলো তো ওই সত্যবাদী যুধিষ্ঠির চুরি করে বলে দিল। মহারাজ, বিচার আপনার হাতে। সাক্ষীদের ডাকো। গরু চুরি মামলার সাক্ষী হাজির হও। এসে গেছি মহারাজ। তোমার নাম কি? আমার নাম সাধু। সেদিনের ঘটনা বলো, যা দেখছো সত্যি বলবে কিন্তু। ঠিক আছে মহারাজ, সব কিছু সত্যি বলবো। সেদিন রাতে প্রচন্ড হাঁক ডাক শুনে ঘর থেকে বেরিয়ে দেখি দুজনকে জড়িয়ে ধরে চোর বলে চিৎকার করছে। তুমি চুরি করতে দেখোনি? না মহারাজ। হয়ে গেল। দ্বিতীয় সাক্ষীকে ডাকো মন্ত্রী। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দ্বিতীয় সাক্ষী হাজির হও। বলছে সভাকবি, মন্ত্রী মশাই হবেন ছবি। আগে আমি চরণ মহারাজ, সেদিন যা দেখেছি সব বলছি।
তুমি কাউকে চুরি করতে দেখেছো? চুরি করতে তো দেখিনি, আমি চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি দুজনে দুজনকে ধরে চিৎকার করছে চোর চোর বলে। যা বাবা, কেউ তো কাউকে চুরি করতে দেখেনি। তাহলে বিচারটা হবে কি করে? আর কি গো মন্ত্রী, তুমি কিছু বলো। মহারাজ, মহারাজ, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না মহারাজ। মহারাজ, আপনি পায়চারি করছেন কেন? কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত দেখছি। আর বলো না রানী, খুব সংকটে পড়েছি। কিভাবে যে এই সংকট থেকে উদ্ধার পাবো সে জানি না। কি সংকট? আমি সেটা জানতে চাইবো না মহারাজ, ওটা আপনার বিষয়, কারণ আপনি রাজা। আমি শুধু আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই সংকট থেকে উদ্ধার পেতে কি গোপালের প্রয়োজন? গোপাল? না না, গোপাল কি করে আসবে? ও তো আমার রাজসভা ত্যাগ করেছে। আবার মন থেকে ডাকুন, লোক পাঠান মহারাজ, দেখবেন গোপাল ঠিক চলে আসবে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে গোপালের বাড়ি লোক পাঠাতে হবে? আপনি যদি সংকট থেকে মুক্তি পেতে চান, তবে আপনার মনের অহংকারকে সরিয়ে রেখে গোপালের বাড়িতে লোক পাঠিয়ে ওকে কাল রাজসভায় ডাকুন মহারাজ। আর সংকট যদি জিয়ে রাখতে চান, তবে আপনার অহংকারকে নিয়েই থাকুন। মহারাজ, রাত হলো। হ্যাঁ, ঠিক বলেছ রানী, আমি কাল সূর্য ওঠার সাথে সাথেই গোপালের কাছে লোক পাঠাবো। এই রে, গোপাল আবার কেন? তার মানে মহারাজ আবার ডেকেছেন? মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আপনার সভায় ভাঁড় গোপালের আবার কিসের প্রয়োজন পড়লো? বলছি, পুরনো কথা মনে করে আর কষ্ট পেও না গোপাল। তোমার বুদ্ধি আমার খুব প্রয়োজন। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আপনার বিপদ আমি জানি, দুই চাষির মধ্যে কে যে সত্যি বলছে সেটা জানা যাচ্ছে না। হ্যাঁ গোপাল, হ্যাঁ। ওদের ডাকুন, আজই বিচার শেষ করে কে চোর বলে দেব। ডাকুন মহারাজ ওদের। প্রহরী, ওদের নিয়ে এসো। দেখো ভাই, তোমাদের মধ্যে একজন চোর, কিন্তু যেহেতু কোনো সাক্ষী তোমাদের কাউকে চুরি করতে দেখেনি, সুতরাং তোমাদের দুজনকেই আমাদের সময় নষ্ট করার অপরাধে একটা ছোট কাজ দেব। কাজ না বলে ওটাকে শাস্তিও বলতে পারো। কি কাজ? তোমাদের দুজনকে শ্মশান থেকে একটা মৃতদেহ নিয়ে নদীতে ভাসিয়ে দিতে হবে। তোমাদের জন্য একটা মৃতদেহ সাদা কাপড়ে ঢাকা দিয়ে রাখা থাকবে। তোমরা দুজন মিলে সেই মৃতদেহটাকে কাঁধে করে খালি পায়ে নদীতে ভাসিয়ে দেবে। এই আজ তো অমাবস্যা, অন্ধকার। ওরে বাবারে, কিচ্ছু করার নেই, আমি ধরে নিচ্ছি যে তোমরা দুজনেই চোর। এই শাস্তিটা মাথা পেতে নিতেই হবে। ঠিক আছে, তাই হবে। গোপাল, দেখি তোমার এই বুদ্ধিতে আমাদের কাজ উদ্ধার হয় কিনা। আমাদের রাত্রি পর্যন্ত অপেক্ষা করতেই হবে, আর আমার কথা মতো মহারাজকে নদীর ধারে লুকিয়ে থাকতে হবে। ওই তো সাদা চাদরে ঢাকা মৃতদেহ। এই সবের জন্য দায়ী তুই। একদম মিথ্যে কথা বলবি না। তুই আমার গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিস। হ্যাঁ, এখন কার না কার মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে। তোল। ওরে বাবা, খুব ভারী। এবার চল চল। কেমন লাগছে? কে? যাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিস আমি সেই। ওরে বাবা রে, আরে, এই আমাকে ছেড়ে দাও। ওরে নামিয়ে রেখে ছোট ছোট। চুপ, আমায় নামালেই আমি ঘাড়া মটকাবো। চল, আমাকে নদীতে ভাসিয়ে দিবি, চল। না 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 না, নামাচ্ছি না, আমার ঘাড় মটকিও না। এবার বল দেখি তোদের মধ্যে চোর কে? মিথ্যে বলিস না, কারণ আমি জানি কে চোর। ভূতের চোখকে ফাঁকি দেওয়া খুব অসম্ভব। আমি শুধু আসল চোরের মুখ থেকে শুনতে চাই, না বললে এক্ষুনি ঘাড়া মটকে দেব।
আমি চুরি করেছি, আমি চোর। ঠিক আছে, এবার আর তোর কোনো ভয় নেই। এবার আমাকে নদীর কাছে একটু নামিয়ে রাখ। নদীর ধারে এই ফুরফুরে হাওয়ায় আমি আমার ভূত জন্মকে সার্থক করি। নামিয়ে রাখলাম। মহারাজ, এই যুধিষ্ঠির হলো চোর। আপনি যুধিষ্ঠিরকে কারাগারে বন্দি করুন। তার মানে আপনি ভূত নন? না রে হতভাগা, আমি গোপাল। গোপাল, তোমার তুলনা একমাত্র তুমি। আর হ্যাঁ, আজ একটা জিনিস বুঝলাম, এই কঠিন জীবন কখন কাকে কোন বিচারে ফেলে দেয় সেই কথা কেউ আগাম বলে দিতে পারে না। তাহলে এই বিচারকে কি বলা যায়? গোপাল হলো ভূত বিচারক। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।